AFC Asian Cup qualifiers বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঠিক সন্ধ্যা 7টায় টি স্পোর্টসে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ। যে ম্যাচ ঘিরে এত প্রত্যাশা, যে ম্যাচ ঘিরে এত আয়োজন আর এত আলোড়ন, তার সব কিছু এসে ঠেকছে এই 90 মিনিটের একটা খেলায়। আর এই 90 মিনিটেই নির্ধারণ হবে কে জিতবে এই হাই ভোল্টেজ ম্যাচটা। এক স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ ফুটবল দল হারিয়েছিল সিঙ্গাপুরকে এই মাঠেই, এবং সেটা দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা। আর আজ যখন বাংলাদেশ আবার মুক্ত, আবার সেই মাঠে কি কাকতাল, সেই সিঙ্গাপুরই বাংলাদেশের প্রতিপক্ষ। বাংলাদেশের ফুটবলের ইউটার্নটা বাংলাদেশ দল, গোটা বাংলাদেশের মানুষ ঘটাতে চাইবেন এই ম্যাচ থেকেই। তপু বর্মন, তার হাতে একজনের ছবি। তিনি মিতুল মার্মার ভাই, যাকে মিতুল মার্মা হারিয়েছেন 3 থেকে 4 দিন আগে। এবং সবকিছু মিলিয়ে দারুণ একটা অ্যাটমসফিয়ার এই ন্যাশনাল স্টেডিয়ামে। চৌধুরী, আমাদের সেই হামজা চৌধুরীর ম্যাচ, দ্বিতীয়বারের মতো তিনি মাঠে নামছেন। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। ফাহমিদুল, ভুটান ম্যাচে তিনি খেলেছেন, সেই ম্যাচেই চিনিয়েছেন। ফাহমিদুলও আমাদের। গ্যালারি কানায় কানায় পূর্ণ। বাংলাদেশের জার্সি যেখানে সয়লাভ, লাল সবুজের পতাকা উঠছে গ্যালারিতে, নানা ধরনের টিফো, ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার এই মুহূর্তে ন্যাশনাল স্টেডিয়ামে। জাস্ট কয়েক মিনিটের অপেক্ষা আসল যুদ্ধে নামার। সেই যুদ্ধ শুরুর আগে নতুন এক পদ্ধতিতে বল বাড়িয়ে দেওয়া, হ্যান্ডশেক করার একটা চেষ্টা ছিল কিনা কে জানে। রেফারি অবশ্য খুব একটা তাতে সায় দিলেন না বোধ হয়। আজকের ম্যাচ রেফারি কেমন হতে পারেন তার একটা ধ্যান ধারণা বোধ হয় দুই দলের ফুটবলাররা ওই ছবি থেকে পেয়ে যেতে পারেন। বাংলাদেশের স্টার্টিং লাইন আপ: মিতুল মার্মা, তারিক কাজী, তপু বর্মন খেলছেন সেন্টার ব্যাকে, দুই ফুল ব্যাক সাদউদ্দিন এবং শাকিল আহাদ তপু মাঝখানটায়, হামজা চৌধুরী, তার পাশে হৃদয়, ঠিক সামনে অ্যাটাকিং মিডফিল্ডার সমিত সোম, যার দুপাশে থাকবেন ফাহমিদুল, এবং অন্য পাশটায় কাজেম, নাম্বার 9 রাকিব। এবং এই ম্যাচের ম্যাচ অফিসিয়াল, তাদের নামটাও আমরা দেখলাম। বাংলাদেশের 11-এ শেষ ম্যাচ থেকে 3টা পরিবর্তন হয়েছে, যেখানে শাকিল আহাদ তপু স্টার্ট করেছেন রাইট ব্যাক পজিশনটায়, সেটাই আমরা আসবো। তবে প্রথমে সিঙ্গাপুরের 11 ইজওয়ান মাহমুদ, গোলবারের নিচে আরও একবার আছেন জর্ডান, সাফওয়ান, আদলি, রায়হান তাদের ব্যাকলাইন। মিডফিল্ডে হামি সাইহান, হারুন, শাহরিয়ান, এবং তার সামনে ইয়াং হারিস, আর সবার সামনে নাম্বার 9 ইহসান ফান্দি। তাদের সেই স্টার্টিং লাইন আপটা আরও একবার, যেখানে লাস্ট যে ম্যাচটা ছিল সেখান থেকে 3টা পরিবর্তন হয়েছে। স্কোয়াডে ঢুকেছেন হৃদয়, স্কোয়াডে এসেছেন শাকিল আহাদ তপু এবং সমিত সোম, নাম্বার 23। সমিত সোমের প্রথম ম্যাচ বাংলাদেশের জার্সিতে। সিঙ্গাপুর তাদের শেষ ম্যাচ ছিল মালদ্বীপের বিপক্ষে, একটা ফ্রেন্ডলি ম্যাচ যেখানে তারা 3-1 গোলে জিতেছিল। সেই ম্যাচ থেকে তারাও কিছু পরিবর্তন করিয়েছে। এই জায়গায় গ্লেন কিউয়ে, তিনি ইনজুর্ড, তাকে রাখা হয়নি। এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যেই ম্যাচের জন্য এতদিনের অপেক্ষা ছিল, টিকিট নিয়ে হাহাকার ছিল, সেই ম্যাচ শুরু হলো এখান থেকেই। এবং সেই ম্যাচটা শুরুই করবেন ইয়াং, নাম্বার 7, কিক অফের অপেক্ষায় তিনি। রেফারির বাঁশির পরে লাল জার্সিতে সিঙ্গাপুর, সাদা জার্সিতে বাংলাদেশ। তবে ম্যাচের শুরুতেই একটা গুঁতো বোধহয় খেয়েছেন সিঙ্গাপুরের ফুটবলার, যেটা নিয়ে তিনি এখনো পড়ে আছেন। রেফারির অবশ্য সেদিকে খুব একটা নজর নেই। ম্যাচের অদ্ভুত এক শুরু, সিঙ্গাপুরের ফুটবলাররা রেফারির নজর কাড়ার চেষ্টা করছেন, রেফারির নজর এবার সেদিকে গেছে। সেটা নিয়ে বাংলাদেশের সমর্থকেরা খুব একটা খুশি নন। মাঠের অন্য প্রান্তে ঘটছে ঘটনাটা। নাম্বার 16 হামি সাইহান, তিনি পড়ে আছেন, এবং তাদের ক্যাপ্টেন হারিস হারুন, যিনি একই সঙ্গে সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের একজন মেম্বারও বটে। এই জায়গাতেই ঘটনাটা ঘটেছিল, যখন সেখানে দৌড়ে যাওয়া হচ্ছিল, একটা গুঁতো বোধহয় সম্ভবত লেগেছে, যেটার জন্য এই মুহূর্তে মাঠে ফিজিও প্রবেশ করছেন। রাকিব ছিলেন, রাকিব বলটা চেস করছিলেন, তখনই সেই
ধাক্কাধাক্কিটা হয়েছে, এই হামি শাহিন লাস্ট ম্যাচটা তিনি স্টার্ট করেন নাই, সেই ম্যাচটা মালদ্বীপের এগেইনস্টে খেলেছে সিঙ্গাপুর। সেই ম্যাচ থেকে সিঙ্গাপুর স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আজকের ম্যাচটায় রয়েছে, তবে যিনি গোল করেছিলেন নাদলি, যাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ডেঞ্জার ম্যান, লম্বা সময় ধরে খেলছেন সিঙ্গাপুরের স্কোয়াডটায়। দেখুন সৌমিত সোম, তিনি যে আদলির সাথে কথাটা বলছেন। তামিম ইকবাল, গ্যালারিতে তারও উপস্থিতি। এই ম্যাচ চোখ না রেখে আপনি থাকবেন কই? হামি সাইহান উঠে দাঁড়িয়েছেন। 27 বছর বয়সী ফুটবলার, লায়ন সিটিতে খেলেন হাভিয়ার কাবরেরা। ডাগ আউটে বাংলাদেশের দুশ্চিন্তায় তিনি হয়তো থাকবেন, তবে আত্মবিশ্বাসী তিনি এই ম্যাচে জয়ের ব্যাপারে। রেফারি রাকিবকে কাছে ডাকলেন, কিছু একটা বললেন এবং সমাধানের পরে এবার বোধহয় খেলাটা আসলেই শুরু হতে পারে। কিক অফ থেকে সেই খেলা আসলে প্রপারলি শুরুও হয়নি। ড্রপ বল দিয়ে শুরু হবে ম্যাচ, সেটা বাংলাদেশের হাফ থেকেই। তারিক এবং তপু বর্মন আজকের ম্যাচে সেন্টার ব্যাকের দায়িত্বে দুজন। হৃদয়, তিনি ফেলেছেন আজকে স্টার্টিং 11টায়। এবং দেখুন হামজার পায়ে বল, গ্যালারিতে আওয়াজ। শাকিল আহাদ তপু সামনে বাড়িয়েছেন, যদিও এখানে রাকিবকে প্রথমে ব্লক করার টার্গেটটা করেও সেটা সফল হননি সেখানে সিঙ্গাপুর ফুটবলার, যদিও রেফারি পরে কলটা দিয়েছেন সেখানে। অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন পতাকাটা তুলে ধরলেন তখনই রেফারি মাসিটা বাজিয়েছেন এবং রাকিব দেখানোর চেষ্টা করছেন শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ, যদিও রেফারি সেটা পছন্দ হয়নি। জর্ডানকে সেখানে টাফ টাইম উপহার দিতে চাইবেন হয়তো রাকিব, যিনি শুরু করছেন এই ম্যাচটা সেন্ট্রালি। আমরা দেখছিলাম কোচ ওগুরা, জাপানিজ কোচ, সিঙ্গাপুরের এটি তার 17তম ম্যাচ। 2024-এর ফেব্রুয়ারিতে দলের দায়িত্ব তিনি নিয়েছিলেন। তিনি কিন্তু বিশ্বকাপেও জাপানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, অলিম্পিকেও ছিলেন। এই মুহূর্তে তারিক কাজী বেশ ভালোভাবে ব্লক করে রেখেছিলেন। শাকিল আহাদ তপু নাম্বার 2, আরও একটা ম্যাচ তিনি রাইট ব্যাকে শুরু করেছেন। মোহামেডানের ডিফেন্ডার, মূলত তিনি সেন্টার ব্যাক, যদিও বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে তার স্টার্টিং পজিশন ছিল রাইট সেন্টার ব্যাক, যদিও পরে গিয়ে তিনি শিফট হয়েছিলেন সেন্টার ব্যাক পজিশনে, কারণ তপু বর্মন ওই ম্যাচে ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। সেই তপুর পাস বাঁ দিকটায় গেছে। খানিকক্ষণ আগেই যেভাবে নিচে নেমে বলটা নিয়ে আবার নিজের টিমমেটকে দিলেন। আমরা তার ইনক্লুশন নিয়ে কথা বলছিলাম গতকালকে হাভিয়ার কাবরেরা, যেটা বলছিলেন যে পুরো দল আলটিমেটলি ফাহমিদুলের এই গ্রোং আপটায় অবাক। শাকিল আহাদ তপু, সেখান থেকে রাকিবকে বলটা বাড়ানো হয়েছিল। এবার অবশ্য রেফারি নিশ্চুপ, গোল কিক, রাকিব খেপেছেন। ন্যাশনাল টিমের হয়ে 4টা গোল রয়েছে রাকিবের। এইবারের লাস্ট যে সিজনটা গেল সেটা তো লোকাল ফুটবলারদের মধ্যে টপ স্কোরার তিনি ছিলেন, 11টা গোল। এবং এই রাকিবের উপরে আজকের ম্যাচে নাম্বার 9-এর দায়িত্বটা, যদিও একটু রাইট সাইড থেকে তিনি স্টার্ট করেছেন, তার পছন্দের জায়গাটাতেই তাকে আলটিমেটলি আমরা দেখছি। ইকসান ফান্দি প্রেসারে রেখেছিলেন তারেক কাজীকে, যদিও সেখান থেকে খুব ভালো মতোই বাংলাদেশ আবারও আক্রমণে ওঠার চেষ্টায়। শাকিল আহাদ তপু, লক্ষ্য ছিল সেখানে রাকিব, থ্রু পাস যাওয়ার সুযোগ নেই এবং তারপর হামজা চৌধুরীর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত অবশ্য হামি সাইহান খুব একটা লাভ করতে পারেননি, তবে তাতে হামজা চৌধুরী খানিকটা ভড়কে গিয়েছিলেন। নিচ থেকেই আবারও খেলাটা শুরু করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ এখন বল পায়ে নিয়েও খেলে, বল পজিশন ধরে রেখেও খেলে। লেফট সাইড দিয়ে ফাহমিদুলের জন্য একটা বলের সাপ্লাই, যদিও বলের পেস ছিল অনেকটা বেশি, যেটা ইজিলি নেগোশিয়েট করেছেন। একটা ভুল পাস, সেখান থেকে প্রথম টাচটা একটু হেভি হয়ে গেছে সৌমিত সোমের। সৌমিত সোম জানেন ওখানে একটা ভালো পাস মেক করতে পারলে হয়তো বাংলাদেশের কাছে একটা সুযোগ এসে পড়তে পারত। এই জায়গাতে খানিকটা নড়বড়ে ভাব বোঝা গেল সিঙ্গাপুরের। লাস্ট ম্যাচেও কিন্তু আমরা দেখেছি মালদ্বীপ লাস্ট 30 মিনিটসে সিঙ্গাপুরের হাফে বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল, সেখান থেকে তারা একটা গোল কনসিড করে, একটা পেনাল্টি থেকেই যেই গোলটা এসেছিল। তো সিঙ্গাপুরের ডিফেন্স স্ট্রং, বাট চাইলেই প্ল্যান থাকলে সেটাকে ব্রেক করা যায়। বাংলাদেশ সমর্থকেরা টের পেয়েছেন এখান থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটতে পারে। সাদউদ্দিন কি লং থ্রো নেবেন, সেরকমটাই তিনি নিয়েছেন, যদিও সেখানে কেউ নেই। পরে সেকেন্ড বলটা অবশ্য সৌমিত সোম নিয়েছিলেন, এখনো বল বাতাসেই ভাসছিল। তারপর রেফারির বাঁশি বেজে গেছে, বেশ কিছু ইন্টারাপশন এরই মধ্যে।
একদম শুরুটাই হয়েছিল ফাউলে, এরপরে বারবারই খেলা থেমেছে। এখনও বোধহয় সেই ফ্লুইড ফুটবলটা দেখা মেলেনি, তবে সময়ের সঙ্গে দুই দল যখন জিততে চায় সেরকম খেলা খেললে এই ম্যাচটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠার সুযোগ আছে। হামি সাইহান আরও একবার বল পেয়েছেন এবং তাকে প্রেস করা হচ্ছিল, সেখান থেকে সৌমিত সোম প্রেস করে শেষ পর্যন্ত বলটা জিতেও দিয়েছেন। কাজেম শাহ সেটা তুলে দিলেন ডিফেন্ডারের কাছে, ফিরতি বলটাও তিনি পেলেন। শাকিল আহাদ তপু আলতো করে একটা ক্রস করেছেন এবং সেখানে হেডে ফাহমিদুল বলটা দিতে চেয়েছিলেন রাকিবকে। চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের কাছে বল পজিশন, বাংলাদেশ আরও একটা থ্রোয়িং পেয়ে যাচ্ছে। শাকিল আহাদ তপু লম্বা থ্রোটাই নেবেন পেনাল্টি এরিয়ার ভেতর। ফাহমিদুল রয়েছেন, হামজা চৌধুরীর আনাগোনাও শুরু হয়ে গেছে, যেই হামজার গোলেই ভুটানের এগেইনস্টে শুরুটা করেছিল বাংলাদেশ। মাঝখানে এমন একটা জায়গা কেউ ছিলেন না, এই ইজওয়ান মাহমুদ। একজন গোলকিপারও যে ডেঞ্জার ম্যান হতে পারেন তার প্রমাণ তিনি অনেকবার রেখেছেন। এক্স্যাক্টলি, 32 বছর বয়সী গোলকিপার, খেলেন তিনি লায়ন সিটির হয়ে এবং এটি তার 64তম আন্তর্জাতিক ম্যাচ। দুঃখিত, তার বয়স আরো বেশি, 35। এক্সান ফান্দি মূল ডেঞ্জার ম্যান, তাকে আপনি বলতে পারেন। তপু বর্মন সেখানে ঠিকঠাক নেগোশিয়েট করেছেন। স্পেস পেলেই এই উইং প্লে থেকে ক্রসই জেনারেট করে ফেলতে পারতেন ইকসান ফান্দি, কারণ পেনাল্টি এরিয়ার ভেতরে কিন্তু একজন ঢুকে পড়েছেন এবং যেভাবে তপু তাকে কোনো সুযোগই দেননি, সেখানে একটা ফাউলের আবেদন করছিলেন ইকসান ফান্দি। এক্সান ফান্দি 20টা আন্তর্জাতিক গোল তার, যদিও গোটা মৌসুম কাটিয়েছেন ইনজুরিতে। সেখান থেকে ফিরে মালদ্বীপের বিপক্ষে তার জোড়া গোল আত্মবিশ্বাস তাকে বাড়িয়েছে। এই ম্যাচে তিনি ওই একই ঘটনা ঘটাতে চাইবেন, বাংলাদেশ অবশ্য সেটা করতে দিতে চাইবে না। এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের বক্সের ভেতরে, যেখানে 6 ইয়ার্ড বক্সের ভেতরে বড় ধরনের জটলা। জামাল ভুইয়া অবশ্য এই ম্যাচে তিনি সাইড বেঞ্চ থেকেই দেখছেন লং থ্রো নিয়ার পোস্টে এবং সেখান থেকে বাংলাদেশের বিপদ হতেই পারে। শেষ পর্যন্ত সেখানে বাংলাদেশের ভাগ্য ভালো যে ইয়াং শেষ টাচটা জায়গা মতো পৌঁছাতে পারেননি। বেঁচে গেছে বাংলাদেশ, পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল পোস্ট। আরও একবার হ্যারি স্টুয়ার্টের সেই অ্যাটেম্পটা, ফার্স্ট হেডারটা হয়েছিল সেকেন্ড অ্যাটেম্পটে, সেখানে সি ইয়াং তিনি ট্রাইটা করেছিলেন এবং আরও ক্লিয়ারলি মিতুল বলের দিকেই ছিলেন। বেঁচে গেছে বাংলাদেশ, বাংলাদেশ বেঁচেই গেছে। বাংলাদেশ সেটাকে একটা অ্যালার্ম হিসেবে দেখতে পারে। বাংলাদেশ যদি নিজেদের খেলাটা তাদের উপরে চাপিয়ে না দিতে পারে, সিঙ্গাপুর এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ওপরে চাপ তৈরি করে ফেলতে পারে। এবং আমরা বারবার বলছিলাম সেট পিস বা ডেড বল সিচুয়েশনগুলোতে সিঙ্গাপুর যে কোনো সময় থ্রেট ছুড়ে দেবে, তার একটা নমুনা কিন্তু আমরা প্রথম 10 মিনিটের মধ্যেই দেখে ফেলেছি। এই 10 মিনিটের মধ্যে সিঙ্গাপুর পেনাল্টি এরিয়ার ভেতর কোনো আক্রমণ করতে পারেনি উইথ দ্য বল, তারপরও একটা ডেড বল থেকে সেখান থেকে কিভাবে ম্যাচটা চেঞ্জই হয়ে যেত সেটার প্রমাণ তারা রেখেছে। মাঠের অন্য পাশে ফাহমিদুল পড়েছিলেন, যে কারণে সমর্থকেরা একদমই অপছন্দ করেছেন পুরো ঘটনাটা, যদিও রেফারি তাতে কোনো রকম কোনো সায় দেননি। ম্যাচের বয়স এখনো পর্যন্ত 10 মিনিট মতো এবং এই 10 মিনিটে আমরা ট্যাকটিক্যালি কি বুঝতে পেলাম সেটা এখন জানতে চাই জুলফিকার মাহমুদের কাছ থেকে। একটা জিনিস হচ্ছে যে রিফাত, যদি আমরা দেখি যে এই সিচুয়েশনটা যদি দেখি, সিঙ্গাপুরের ফরমেশনটা 4-3-1-2, দ্যাট মিন্স হ্যারিস স্টুয়ার্ট। সেই প্রসঙ্গে আমরা খানিকক্ষণ পরেই আসবো, কারণ রাকিব বল পেয়েছেন এবং বাংলাদেশ আক্রমণ ভাগে ভীতি ছড়াচ্ছে। বল কন্ট্রোলে নিয়ে এরপরে সাদুদ্দিন লেফট ব্যাক চলে এসছেন মাঝামাঝি জায়গায়, সৌমিত সোম দারুণ, শাকিল আহাদ তপুর ক্রস, সেটা অবশ্য ইজওয়ান মাহবুবের জন্য। যেটা আমরা আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, মানে আমরা ম্যাচ শুরুর আগে শোতে যেটা আলাপ করছিলাম অ্যাকচুয়ালি রায়ান স্টুয়ার্টের কথা। স্টুয়ার্ট কিন্তু সং ইয়াং এবং হচ্ছে এক্সান ফান্দি ওদের পিছনে খেলে, কখনো কখনো একটু লেফট ফ্ল্যাঙ্ক এরিয়াতে সে আসার চেষ্টা করে। তবে আমাদের জন্য যেটা, আমরা যখন প্রেস করছি অ্যাকচুয়ালি হাই আপ অফ দ্য পিচে, তখনই কিন্তু সিঙ্গাপুর অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে বিল্ড আপ করতে পারেনি এবং আমরা কিন্তু সেখানে বল উইনও করেছি কয়েকবার। সো এখন যেটা অ্যাকচুয়ালি ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি আপনাকে বল পজিশনটা যখন আপনার কাছে থাকবে,
এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি নাও অ্যাকচুয়ালি দ্য মিডফিল্ডার অ্যান্ড দ্য অ্যাটাকারদের মুভমেন্টটা ইম্পর্টেন্ট। শাকিল রাইট সাইড দিয়ে যাচ্ছিলেন, যদিও আগেই তিনি কাটা পড়েছেন রেফারির ফ্ল্যাগে। এবং এই ম্যাচটা কিন্তু আমরা দেখলাম শাকিল আহাদ তপু শুরু থেকে বেশ কিছু সামনে থ্রু বল দিতে পারছেন তার জোনটা, এবং তখনই কিন্তু রাকিব তিনি তার ন্যাচারালাইজ পজিশন সেই রাইট উইং দিয়েই আক্রমণগুলো শুরু করার চেষ্টা করছেন। এই জায়গায় রাকিবের একটা বেশ ভালো সাপোর্ট সোফার শাকিল আহাদ তপু। সাফওয়ান বাহারুদ্দিন, এক্সপেরিয়েন্স সেন্টার ব্যাক। ফান্ডে আরো একবার তিনি ছিলেন টার্গেট। এই জায়গায় তারিক কাজী রয়েছেন, তারিক কাজীর ব্লক। এই ব্যাটেলটা হবে দেখার মতো, ইকসান ফান্দি ভার্সেস তপু বর্মন অথবা তারিক কাজী। যদিও ফান্দি কখনো কখনো দুদিকেও সরে যান এবং তার এই খেলার সঙ্গে আপনি মিল খুঁজে পেতে পারেন বাংলাদেশে খেলে যাওয়া ডোরিয়েলটন গোমেজের সঙ্গে। কিছুটা মিল হয়তো আছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সেখান থেকে এই বল পেয়েছেন আবারও ইকসান ফান্দি এবং চমৎকার এক টার্নে বল ঘুরিয়ে ইয়াং দিয়েছেন রাইট সাইডে। সেখান থেকেই আক্রমণ গোছানোর চেষ্টা সিঙ্গাপুরের, যদিও পিছু হটতে হয়েছে তাদের। বাংলাদেশ এখন নিজেদের অর্ধে। সাফওয়ান বিল্ড আপের চেষ্টায় সিঙ্গাপুর, আর গ্যালারিতে ফিন পতন নীরবতা ভাঙল যখন তারা একটা ব্যাকপাস খেললো। খুব স্বাভাবিক, এবং সেই জায়গায়ও ব্যাকপাসটা তারা খেলতে বাধ্য হয়েছিল, কারণ কন্টিনিউয়াসলি বাংলাদেশের ফুটবলাররা অ্যাটাকিং থার্ডে সেই চেইজটা তারা করছিলেন। সেটাই তাদের স্বাভাবিক যে ফুটবল, সেই পাসিং ফুটবলটা খেলতে দেয়নি সিঙ্গাপুরকে। এবার অবশ্য লেফট সাইড থেকে সাদ, হৃদয়, তারিক কাজী, হামজার সামনে বাড়ানো লং বল, সেখানে কাজেমও ছুটছিলেন এবং বাংলাদেশ পাচ্ছে একটা থ্রোয়িং। কুইকলি টেকেন, তবে সেই সুযোগটা নষ্ট। জর্ডান এমবাভিয়ে, ইয়াং ফুটবলার, আজকের ম্যাচে তিনি স্টার্ট করেছেন লেফট ব্যাকে। হ্যারি স্টুয়ার্ট খেলছেন রাইট ব্যাকটায়। দুই ভাই, হ্যারি স্টুয়ার্ট রাইট উইংয়ে এবং তার ঠিক নিচেই তার ভাই রায়ান স্টুয়ার্ট। সাফওয়ান, স্টুয়ার্টের কথা বললে অবশ্য হারিস স্টুয়ার্টের নামটা একটু বলতে হয়। তার পুরো নাম হারিস রিজাল গ্যারেথ স্টুয়ার্ট বিন মুহাম্মদ ইয়ান স্টুয়ার্ট। 8টা শব্দ আছে সেখানে। নাম্বার 18 সেই হারিস স্টুয়ার্টের জার্সি নাম্বার। ম্যাচ আবার শুরু হয়েছে। হৃদয় এবং হামজা চৌধুরী পাশাপাশি স্টার্ট করেছেন, অর্থাৎ বাংলাদেশের স্টার্টিং ফরমেশন যদি আমরা 4-2-3-1 ধরে নিই, সেখানে ওই ডাবল পিভট রোলে হামজা এবং হৃদয়, কাউকে আমরা এখনো পর্যন্ত খুব অ্যাডভান্স পজিশনে দেখিনি। হামজা চৌধুরী বলগুলো পাচ্ছেন ঠিকই, এবং সেখান থেকে কাজেমকে দিয়েছেন ফুল ব্যাক, তিনি ওভারল্যাপ করেছেন। সেখানে শাকিল আহাদ তপু চেষ্টা করছেন বলটা হোল্ড করে, দ্বিতীয় চেষ্টা পেয়েছেন এবং তারপরে তার ক্রস, সেখান থেকে বাংলাদেশের প্রথম অ্যাটেম্প্ট, বাঁ পাটা লাগিয়ে দিয়েছিলেন সেখানে রাকিব, কিন্তু তাতে তেমন একটা গতি আসলে ছিল না। ওইভাবে যখন বলে টাচ করা হয় তখন সেখানে গোল করা খুব সহজ নয়। তবে বাংলাদেশ বার্তাটা বোধহয় পৌঁছে দিতে সক্ষম হলো যে বাংলাদেশের পক্ষে ভড়কে দেওয়া সম্ভব সিঙ্গাপুরকে। শাকিল আহাদ তপুর অধ্যাবসায়ের ক্রেডিট সেখানে দিতে হয়, এবং তারপরে ডিফেন্ডারের একটা টাচ গোলকিপারের কাজ করেছে কিছুটা হলেও সহজ। বাংলাদেশ প্রেস করছিল, সেখান থেকেই সিঙ্গাপুর তারা আক্রমণে ওঠার চেষ্টায়। হারিস হারুন রাইট সাইড থেকে যে ক্রস এসে ইকসান ফান্দির হেডার, এবং বাংলাদেশ আরো একবার বাঁচল। ওই জায়গায় তার হাইট অ্যাডভান্টেজ পুরোপুরি তিনি কাজে লাগিয়েছেন। যে ক্রস এসেছিল সেখানে টার্গেট ম্যান একজনই ছিলেন, বুঝিয়ে দিয়েছেন তিনি কতখানি ভয়ঙ্কর। 9 মিনিটেও 4 গোল করার রেকর্ড আছে তার, যেটা এই 2000 সালের পর ফাস্টেস্ট গোল হলসের রবার্ট লেভানডস্কির পরেই সেই নামটা, সেই ইকসান ফান্দি।
আজকের ম্যাচেও বাংলাদেশের জন্য ভয়ের কারণ। তবে এবার বাংলাদেশ আরও একবার রাইট সাইড থেকে, তবে বলের পেস বেশি, রাকিব যাওয়ার আগেই সেটা টাচ লাইনের বাইরে। সতেরো মিনিট, সিঙ্গাপুর দুইবার গোলের কাছাকাছি থেকে তারা ঘুরে এসেছে, যেটা বাংলাদেশের জন্য অ্যালার্মিং সাইন। এক্স্যাক্টলি, বাংলাদেশ এখনো পর্যন্ত ম্যাচের লাগামটা যেভাবে টানতে চেয়েছিল সেভাবে বোধহয় ধরতে পারেনি। তবে সময় এখনো একেবারেই আর্লি এবং ভুল ভ্রান্তির জায়গাগুলো শুধরে নিয়ে বাংলাদেশ চাইবে এই ম্যাচে তাদের দাপটটা দেখাতে। বাঁদিকে বাংলাদেশ চেষ্টা করছে ওখান থেকে আক্রমণ গোছাতে, এবং দারুণ এক রানে এরপরে এসছে একটা স্কোয়ার পাস, যদিও সেটা ক্লিয়ার করেছে তারা। সৌমিত ইজ দ্য ম্যান। বাংলাদেশের হয়েছে আর প্রথম ম্যাচ, খেলেছেন MLS-এও। রাকিবের ঠিক সামনে ছিলেন সাফওয়ান বাহারুদ্দিন, তিনি সেই বলটা ক্লিয়ার করেছেন। বাট সৌমিতের সেই পেস, ঠুকে যাওয়া পেনাল্টি এরিয়াতে, এসব কিছু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। হারিস হারুন ছিলেন, হারিস হারুন আটকাতে পারেননি, তার সামনে দিয়ে সেই বলটা পেনাল্টি এরিয়ার ভেতর ছেড়ে দিয়েছিলেন সৌমিত সোম যে কাজটা করতে চাইবেন সেটা হচ্ছে এই ধরনের হাফ স্পেস তিনি এক্সপ্লয়েট করতে চাইবেন, ফুল ব্যাক এবং সেন্টার ব্যাকের মাঝের জায়গাটা। এবং যেহেতু সিঙ্গাপুর তাদের ডিফেন্ডাররা নিচ থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করে, এবং যে কথা বারবারই বলা হচ্ছে যে তাদেরকে যদি প্রেস করা যায়, তাদেরকে নড়বড়ে করে দেওয়ার একটা সুযোগ বাংলাদেশ পেতে পারে। সোমের ওই রানটা ট্র্যাক করতে পারেননি সিঙ্গাপুরের কোনো ডিফেন্ডার। সেই সিঙ্গাপুর এখন যখন বাংলাদেশ বিল্ড আপ করছে তখন ডিফেন্ডিং লাইনটা বেশ ওপরে উঠে নিয়ে এসছে, যে কারণে এই লং বলটা খেলতে শেষ পর্যন্ত বাংলাদেশ বাধ্য হয়েছে। বাংলাদেশও সময়ে সময়ে হানা দিচ্ছে সিঙ্গাপুরের ঘরে। ডান প্রান্ত দিয়ে শাহিরান সামনে বাড়িয়েছেন সিয়ং, যদিও শেষ পর্যন্ত তপু বর্মন ছিলেন তার জায়গা মতো, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। যে কাজটা সিঙ্গাপুর করছে বা ভালো করছে সেটা হচ্ছে যখন তারা বাংলাদেশের ডিফেন্ডিং লাইনের কাছাকাছি জায়গায় চলে যাচ্ছে তখন তারা দুবার ভাবছে না, সরাসরি তারা স্ট্রাইকারকে খোঁজার অ্যাটেম্পটে যাচ্ছে। কারণ আগে আমরা যেটা দেখলাম অনেকটা সেরকম, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো তারা সফল হয়নি, কিন্তু এই কাজটা তারা বারবার করে যাচ্ছে। এই মুহূর্তে গ্যালারিও খানিকটা নীরব, তারা খুঁজছেন একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন, হয়তো সেটা এরকম কিছু, যদিও সেটা বিধিসম্মত নয়। লং ওয়ে টু গো, আরো 70 মিনিটের লড়াই এখনো বাকি। দর্শকরা একটু দম নিচ্ছেন, নিজেদের এনার্জিটা রাখছেন। হাভিয়ার কাবরেরা, যার আন্ডারে সবশেষ 10 ম্যাচ, সেই 10 ম্যাচের মধ্যে বাংলাদেশ 15টা গোল কনসিড করেছে, 5টা গোল দিয়েছে, 3টা জয় 1টা ড্র, হারতে হয়েছে 5 ম্যাচে। অন্যদিকে সিঙ্গাপুর শেষ 10 ম্যাচের মধ্যে তারাও জিতেছে 3টা, 2টা করেছে ড্র, তারাও হেরেছে 5 ম্যাচ। শেষ ম্যাচের হিসেবগুলো যখন টানছিলেন, মালদ্বীপের বিপক্ষে সিঙ্গাপুর যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল বা তৈরি হয়েছিল এখনও মাঠে প্রায় সেরকমই। গোলকিপার বক্স ছেড়ে বেরিয়ে এসছেন এবং খেলার জায়গা বেশ খানিকটা কম। বাংলাদেশ যেহেতু তাদের ডিফেন্ডিং লাইনটা হাফ লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সে কারণে পেছনে জায়গাগুলো থাকছে, যদিও এখনও আমরা সেই ধরনের লং বল অ্যাটেম্প্ট করতে সিঙ্গাপুরকে দেখিনি। বাংলাদেশের প্রেস সেখান থেকেই ফাহমিদুল যাচ্ছিলেন, ফাহমিদুল কিছু একটা চাইছিলেনও বটে। সেখানে মনে হয়েছিল, ফাহমিদুল মনে করেছিলেন হয়তো সেটা ছিল ব্যাক পাস। সিঙ্গাপুর কোনো প্রেশার কিন্তু তারা নিচ্ছে না, এই অ্যাওয়ে এনভায়রনমেন্ট, তার কোনো কিছুই সিঙ্গাপুর আপাতত নিচ্ছে না, এবং গুছিয়ে উঠতে একটু মনে হয় সময় লাগছে সিঙ্গাপুরের। আরো একবার আক্রমণ সিঙ্গাপুরের, ডান প্রান্তে রাইট উইং থেকে ক্রস জেনারেট হয়েছে, জর্ডান রয়েছেন, জর্ডানের ফার্স্ট হেডার, এখনো বিপদ কাটেনি। সিয়ং, বলের কন্ট্রোল সিঙ্গাপুরের কাছেই, শুটিং স্পেস খুঁজছেন এবং ফান্ডে সাইড নেটেড। এই আক্রমণের সূচনা যেখানে হয়েছিল, যখন জর্ডান সবার ওপরে লাফিয়ে উঠে
বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, সেখান থেকে পরে গিয়ে বাংলাদেশ পুরোপুরি বল ক্লিয়ার করতে পারেনি এবং কারো মুখে গিয়েও বলটা লেগেছে, তবে মুখে আঘাত পেয়েছেন জর্ডান নিজেও, কেটেও গেছে বোধহয় খানিকটা। বাংলাদেশের জন্য আরও একটা অ্যালার্মিং সাইন। যদিও ইন্টারন্যাশনাল ম্যাচে এসব ঘটতেই থাকবে, প্রতিপক্ষ আপনাকে কেবলমাত্র সম্মান জানাতে এখানে আসেনি, প্রতিপক্ষ এই ম্যাচ জিততেই চাইবে, বাংলাদেশকেও সেই প্রেশারগুলো হ্যান্ডেল করতে জানতে হবে। যেভাবে বিপদটা আছড়ে পড়ছিল বাংলাদেশ শিবিরে, সিয়ং তিনি পেলেন, তিনি পরে দিয়ে দিয়েছিলেন ফান্দিকে, শট করেছিলেন, সেই শটটা ব্লক হলো, মুখে লেগেছিল তাই কাজের। এরপর সাদ তিনি খানিকটা লাকি, তিনি যেতে যেতে কিন্তু শটটাও হয়ে গিয়েছিল। পিচ সাইড থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইন্টারেস্টিং ট্যাকটিক্যাল ব্যাটল এইখানে দেখা যাচ্ছে। হাভিয়ার কাবরেরা এবং বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ দাভিদে বেশ অনেকক্ষণ ধরে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হামজা চৌধুরী এবং শাকিল আহাদ তপুর ইনক্লুশন বাংলাদেশের ম্যাচে আজকের প্রথম 15 মিনিটে খুবই ইম্পর্টেন্ট ছিল। হামজা চৌধুরী যখন একটু নিচে নেমে আসছিলেন তখন 3-2-2-3 একটা শেপে বাংলাদেশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল রাইট সাইড থেকে, যেখানে শাকিল আহাদ তপুর দুটো ক্রস খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ হচ্ছে যখন সেন্ট্রালে রাকিব খেলছেন, রাকিব কিছুটা উইথড্র করে সেন্টার ফাঁকা করে দিচ্ছেন, সেই কারণে হচ্ছে রাকিবের ওই জায়গাটাতে ফাহমিদুল কিংবা সমিত সোম ঢোকার সুযোগ পাচ্ছেন। এরকম দুটো সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি আবার অন্যদিকে ফাহমিদুলও কিন্তু সুযোগ তৈরি করতে পেরেছিলেন। তবে ইকসান ফান্দিকে একবারই খুঁজে পাওয়া গিয়েছে, সেখানে ইকসান ফান্দি তার মাথাটা ছুঁয়েছিলেন বলে, তাই ইকসান ফান্দিকে আটকানোর জন্য শাকিল আহাদ তপু, তারিক কাজী এবং তপু বর্মনকে যথেষ্ট সতর্ক থাকতে হচ্ছে। দাভিদে যে কোনো ডেড বল সিচুয়েশনে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন কোন প্লেয়ারকে কোন জায়গায় থাকতে হবে। মোটামুটি এই হচ্ছে এই 20 মিনিট 23 মিনিটের বর্তমান সিচুয়েশন। ফাহমিদুল একটা ইয়েলো কার্ড কনসিড করলেন উইদাউট দ্য বল, এবং ম্যাচের প্রথম কার্ড, কোনো দরকার ছিল না অবশ্যই এটার। তরুণ ফুটবলার অনেক কিছুর ভেতর দিয়ে গেছেন, এই ম্যাচে তার কাছে সময় আছে আরও। ইতালিয়ান ক্লাব উলভে কালচোর হয়ে খেলেন তিনি, সেরি ডি এর একটা ক্লাব। এর আগে সাম্পদোরিয়ার একাডেমিতে ছিলেন, ইতালির বিখ্যাত একাডেমি। বাংলাদেশের থ্রোইন, ইকসান ফান্দি এবং তপু বর্মনের ভেতরে লড়াইটা জমে উঠেছে। এই লড়াইটা পুরো ম্যাচেই চলতে থাকবে, সেই লড়াইয়ে কে জিতবে তার উপরেই হয়তো ম্যাচের ভাগ্য নির্ভর করছে। 25 মিনিট গড়িয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফের অর্ধেকটা শেষ। যদিও বেশ কিছুক্ষণ আমরা দেখেছি ইনজুরির কারণে, ফাউলের কারণে ম্যাচ থেমেছিল, এবার আবার সেই ম্যাচেই শুরু। রাকিব এখনো তার কন্ট্রোলে, রাকিবের সাপ্লাই, ওয়েট করছেন ফাহমিদুল, লেফট ফুটের শটটাও নিতে চেয়েছিলেন, সেটা ব্লক হলো। রায়হান স্টুয়ার্ট তিনি ব্লক করলেন, তবে বাংলাদেশ পেয়ে যাচ্ছে আরো একটা থ্রোয়িং, এবং রাকিব যে ইন্টেনশনটা তার ছিল, ক্রেডিট গোজ টু হিম। সমিত সোম নিজেও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন রাকিবের জন্য, ভালো একটা পাস তিনি দিয়েছিলেন, তবে ওটাই তার ন্যাচারাল পজিশন, রাইট উইং, যেখানে তিনি আরও বেশি ইফেক্টিভ। তবে তিনি যখন রাইট উইংয়ে যাচ্ছেন তখন বক্সের ভেতরে ঢুকে যাচ্ছেন ফাহমিদুল অথবা সমিত সোম। তারিক কাজী, ভালো পাস ছিল, বাংলাদেশ অবশ্য বল রেখেছে কাজেম শাহর কাছ থেকে, রাইট সাইডে সমিত সোম, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছেন জর্ডান, এবং তারপর চমৎকার হোল্ড আপ প্লে ইকসান ফান্দির, এবং সেই ফাঁদে পা দিয়েছেন তারেক কাজী। নট আ গুড সাইন। তারিকের সেখানে ট্যাকটিক্যালি আটকাতেই হতো ইকসান ফান্দিকে, তাহলে ইকসান ফান্দি সেই জায়গা থেকে থ্রু করে গেলে, যেহেতু তারিক তার জায়গাটা ছেড়ে ওপরে চলে এসেছিল, বিপদ হলেও হতে পারত। শোল্ডারের যে জায়গাটায় তিনি ধরে রেখেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে কতখানি ব্যথা তিনি পেয়েছেন। স্ট্রং ডিফেন্ডার।
এবং এই মুহূর্তে একজন ওয়ার্ম আপও করছেন বাংলাদেশের। তাজ তিনি ওয়ার্ম আপ করছেন। তাহলে যেই ঘটনাটা ঘটবে যদি তারিক কাজিয়া মাঠে না নামার মতো এবল থাকেন, ইন্ডিয়া ম্যাচে যেটা হয়েছিল তপু বর্মন উঠে গিয়েছিলেন, শাকিল আহাদ তপু তিনি সেন্টার ব্যাকে চলে এসেছিলেন, তেমন কিছুই হয়তো একটা হাভিয়ার কাবরেরা ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছেন। তবে তারিক কাজিকে হারানো এই ম্যাচে সেটা হবে বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। তিনি অবশ্য খেলতেই চাইবেন, এটা আমি নিশ্চিত। এর আগে আমার মনে আছে সাফ চ্যাম্পিয়নশিপ চলার সময় তিনি তার ওই পায়ের অবস্থা যখন নাজুক সেটা নিয়েও তিনি খেলেছিলেন সেমিফাইনালের ম্যাচটা। তারিক কাজী উঠে দাঁড়িয়েছেন। কোচ ব্যাপারটা নিশ্চিত করতে চাইছেন যে তারিক কাজী খেলতে পারবেন কিনা, তারপরেই হয়তো আসবে সিদ্ধান্তটা। তবে এই মুহূর্তে বাংলাদেশ মাঠে 10 জনে। ইকসান ফান্দি, আবারও একটা ক্রস, সেই ক্রস থেকে বাংলাদেশের নিস্তার মিলেছে। কাজেম শাহ থ্রোয়িং পেয়ে যাচ্ছে বাংলাদেশ। তারিক কাজী তিনিও মাঠে নামছেন আরো একবার। এই ম্যাচ লড়াইটা যে করতে হবে, তারিক কাজী একজন যোদ্ধা, তিনি সেই যুদ্ধটাই করতে চান এই ফুটবল মাঠে। শরীরের ওপর যাই যাক শেষ বিন্দু পর্যন্ত লড়বে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, দেখছেন ন্যাশনাল স্টেডিয়াম থেকে, ফুল প্যাক স্টেডিয়াম। ম্যাচ আবারও শুরু হচ্ছে। মিতুল মার্মা খুঁজতে চান তিনি সাদ উদ্দিনকে। হৃদয়, ফুল পাস, হারিস হারুন, সিঙ্গাপুরি বলটা পায়ে রাখছে। আরো একটা বল গেল টাচ লাইনের বাইরে, সেটা আমাদেরকে সুযোগ করে দেবে জুলফিকার মাহমুদের বিশ্লেষণ শোনার জন্য। ম্যাচের সময় 30 মিনিট, এই আধ ঘন্টায় আমরা কি পেলাম আর কি করা দরকার বাংলাদেশের? অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এখন কিছুটা, আমি যদি বলি যে ডিফেন্সিভ মেন্টালিটি থেকে তারা একটু অ্যাগ্রেসিভ এই মুহূর্তে। আমরা যদি দেখি যে 16 মিনিট 49 সেকেন্ডের একটা ক্লিপস যদি আমরা দেখি, একটু মেমোরাইজ করি, তারা কিন্তু তখন অ্যাকচুয়ালি দুইটা ডিফেন্সিভ ব্লক, মানে দুইটা ব্যাংকের ব্লক তৈরি করেছিল 4-4-2। এবং এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের টিমের করা উচিত হচ্ছে যে বল পজিশনটাকে খুব দ্রুত রিসাইকেল করা। ইকসান ফান্দি বল পেয়ে গেছেন বক্সের ভেতরে, ইকসান ফান্দি, তারপরে মিতুল মার্মার সেভ, আবারও বাঁচালো বাংলাদেশকে। বাংলাদেশ এখান থেকেই আক্রমণে উঠতে চায়। শাকিল আহাদ তপু, রাকিব, সমিত সোমের ফার্স্ট টাইম পাস, ডান দিক থেকে কাজেম শাহ, বক্সের ভেতরে ফাহমিদুল ঢুকেছেন, রাকিব আছেন বক্সের ঠিক বাইরে, আবারও সমিত সোম, হৃদয়, হামজা, শাকিল আহাদ তপু। এবং যে প্রেশারটা বাংলাদেশ শুরুতে ফেলেছিল সিঙ্গাপুরকে, সেটা বোধহয় এখন তারা হারালো। সিঙ্গাপুর তাদের শেপে ফিরে গেছে, বাংলাদেশ এখন তাদেরকে ব্রেক করার চেষ্টা করছে। সমিত সোম ওয়ান্ডারফুল, সেখান থেকে শেষ পর্যন্ত ওই বলের নাগাল পাওয়াটা বেজায় কঠিন হয়ে গেল রাকিবের জন্য। শেষ 1 মিনিটের হিসেবটাই দেখুন, সিঙ্গাপুর তারা গোলের খুব কাছাকাছি ছিল। মিতুল মার্মার লেফট সাইডে স্ট্রেচ করায় সেই সেভ, এরপর ব্যাক টু ব্যাক বাংলাদেশের দুটা সুযোগ। সমিত সোম মাঝখান থেকে যে একটা থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন, সেটা রাকিব অ্যাটেম্পটাও করলেন, তবে ইজওয়ান তিনি ছিলেন রেডি। রাকিবকে বলে আর সেই টাচটা করতে দেয়নি সমিত সোম। দুজনের মাঝখান থেকে জায়গা বের করলেন, আরো দুজনের শেপের মাঝখান থেকে বলটা ছাড়লেন। ব্রিলিয়ান্ট, চারজনকে খাবি খাওয়িয়ে তারপর সেই বলটা সামনে ছোড়া সমিত সোমের। সমিত সোম স্টার্ট করেছেন নাম্বার 10 পজিশনে, এবং তার কাছ থেকে যে ক্রিয়েটিভিটি বাংলাদেশ দল চাইছিল সেটা এরই মধ্যে তিনি তৈরি করেছেন। দুটো জায়গা অন্তত পক্ষে তিনি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেছেন, প্রেস করছেন রাইট সাইডে, লেফট সাইডে, তাকে সব জায়গাতেই দেখা যাচ্ছে।
এবং সমিত সোমের এই ধরনের লাইন ব্রেকিং রানগুলো বাংলাদেশকে আক্রমণে অনেক বেশি সহায়তা করতে পারে, তবে বাংলাদেশকে খুঁজে পেতে হবে ফিনিশিং টাচটাও। হারিস হারুন, তিনি দিয়েছেন লেফট সাইডে, জর্ডান, হ্যারিস স্টুয়ার্ট, তার কাছ থেকে বলটা কেড়ে নিয়েছে বাংলাদেশ। সফওয়ান বাহারুদ্দিন, হারিস হারুন, ব্রায়ান স্টুয়ার্ট, সেই হারিস হারুন মিডফিল্ডের অ্যাঙ্কারিং এর রোলটা প্লে করছেন তিনি, এবং তিনি আসলে বলগুলো ডিস্ট্রিবিউট করছেন। তাকে মার্ক করতে বাংলাদেশের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে, তবে বাংলাদেশ এবার ঝামেলা তৈরি করতে পারে। ফাহমিদুল ছুটছেন, ফাহমিদুলকে পেছন থেকে বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশ এবার একটা ভালো জায়গায় ফ্রি কিক পেয়ে যাচ্ছে। রায়হান স্টুয়ার্টকে সেই কার্ডটা দেখানো হয়েছে, কারণ ফাহমিদুল তার পেসটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, শুরুটাও করেছিলেন এবং সেখানে বাধা পড়েছে। বাংলাদেশ সেট পিস পেয়ে গেছে। হামজা চৌধুরী তিনি বলটা হাতে নিয়ে আছেন, সেই হামজার গোলেই বাংলাদেশ পেয়েছিল ভুটানের বিপক্ষে দারুণ একটা শুরু। সেই মোমেন্টটা যখন ফাহমিদুলকে আটকানো যাচ্ছিল না, রায়হান স্টুয়ার্ট তিনি সেই ফাউলটা করলেন। ফাহমিদুল যে কাজটা খুব ভালো করছিলেন, তিনি বল নিয়ে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছিলেন এবং ডিফেন্ডার যখন দেখলেন তার মার্কার, তাকে তিনি যাকে মার্ক করছিলেন তিনি আসলে রং সাইডে চলে গেছেন, তার এরপরে তার ফাউল করা ছাড়া আর কোনো উপায় হয়তো জানা ছিল না। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রি কিকটা নেবেন কে? হামজা চৌধুরী বলের সামনে দাঁড়িয়েছেন, সমিত সোমকেও আমরা দেখতে পাচ্ছি আশপাশে ঘোরাফেরা করছেন, তারিক কাজীও আছেন পাশে। তারিক, দুজনেই আছেন। হামজা চৌধুরী তিনি নেবেন ফ্রি কিকটা। 35 মিনিট বাংলাদেশের ফ্রি কিক, সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার বাইরে থেকে। লাস্ট 10 ম্যাচে 15টা গোল কনসিড করেছে সিঙ্গাপুর। বাংলাদেশ কি সেই সিঙ্গাপুরের গোল ট্যালিটা বাড়াতে পারবে? হামজা প্রস্তুত, পুরো স্টেডিয়াম একটা মোমেন্ট দেখার অপেক্ষায়, একটা মোমেন্টের অপেক্ষায়, একটা ম্যাজিক ম্যানের অপেক্ষায়। হামজা চৌধুরী, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। নির্ভর হয়ে দাঁড়িয়ে আছেন বলের সামনে, তাকে আটকাতে মাটিতে শুয়েও পড়েছেন সিঙ্গাপুর ডিফেন্ডার। হামজা চৌধুরী পেছনে গেছেন 25 গজ দূর থেকে, এই ফ্রি কিক থেকে প্রাণ ফেরাতে চাইবেন তিনি। সব নজর এখন হুট করেই এই ফ্রি কিকটার দিকে। হামজার ফ্রি কিক, সেটা আশা জাগিয়ে গেছে। গোল পোস্টের ঠিক ওপর দিয়ে সেই হিউম্যান ওয়ালের কেউ টপকে গিয়েছিল সেই ফ্রি কিকটা। জুলফিকার মাহমুদ মিন্টু আমাদের সাথে আছেন। বাংলাদেশের শেষ 5-6 মিনিটের মধ্যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা মনে হয় একটু বেড়েছে। এখানে একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি সিঙ্গাপুর পিছন থেকে বিল্ড আপ করে খেলাটা, সবসময় কিন্তু তাদের ক্যাপ্টেন হারিস হারুন সে কিন্তু ফ্রি থাকছে, এবং এই ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে যেটা সামিট সময়ের রেসপন্সিবিলিটি হচ্ছে যে অপোজিশন হোল্ডিং মিডফিল্ডার যাতে বলগুলো রিসিভ করতে না পারে, কারণ হারিস হারুন বলটা নেওয়ার পরে কিন্তু সে অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাঙ্ক এরিয়াতে লং লং বলগুলো সে বিহাইন্ড দ্য ব্যাক লাইন দেওয়ার চেষ্টা করছে, যেটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আসলে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে রিপেয়ার করতে হবে। বাংলাদেশের করণীয় অনেক কিছুই আছে এই ম্যাচে। আরো একবার রেফারির বাঁশি বেজেছে, ফ্রি কিক পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। নম্বর 7 ইয়াং, তিনি বাংলাদেশকে ভালোই ভোগাচ্ছেন। দেখুন বাংলাদেশ যতগুলো এখন পর্যন্ত সুযোগ ক্রিয়েট করেছে বা সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতর তারা হানা দিয়েছে, সবগুলোতে কিন্তু সমিত সোমের একটা ফাইনাল পাসের ইনভলভমেন্ট ছিল। এবং বাংলাদেশের অ্যাটাকে বড় ভূমিকা তার, তাকে যত বেশি বাংলাদেশ খেলাতে পারবে তত বেশি সুবিধা। তবে আপাতত বাংলাদেশকে নজর দিতে হবে এই ফ্রি কিক থেকে, যাতে ঠিকঠাক ডিফেন্ডিংটা বাংলাদেশ করতে পারে। সেখান থেকে যে বলটা মারা হয়েছে সেটা বাংলাদেশ প্রতিহত করলেও
হারিস হারুন ফ্রিম্যান, তিনি পেয়েছেন বলটা এবং এরপরে যেভাবে বল দিতে চেয়েছিলেন আদলি সেন্টার ব্যাক সেভাবে দিতে পারেননি। রাকিবের প্রেস খুব একটা ভোট দিতে পারেনি সিঙ্গাপুরের সেন্টার ব্যাককে। তবে বাংলাদেশ পুরোপুরি বিপদমুক্ত নয়। ইয়াং রাইট ফ্ল্যাঙ্ক ফাঁকা, সিঙ্গাপুরের 3 জন ফুটবলার সেই মুহূর্তে পেনাল্টি এরিয়ার ভেতর ছিলেন। আরো একবার রায়ান স্টুয়ার্ট দিয়েছেন সামনে, তার ভাই হ্যারি স্টুয়ার্ট পেয়ে গেছেন সেটা। হ্যারি স্টুয়ার্টের সাপ্লাই, মিতুল মার্মা তিনি আছেন রেডি। মিতুলের বিশ্বস্ত গ্লাভস জোড়ায় সেই বলটা এসে আটকেছে। শাকিল আহাদ, হামজা চৌধুরী বল চাইছিলেন, পেয়ে গেছেন। দুই সেন্টার ব্যাকের মাঝখান থেকে তিনি এখন চাইবেন বলটা নিয়ে একটা বিল্ড আপ করতে। এই সিচুয়েশনে অ্যাকচুয়ালি ফুল টিম সিঙ্গাপুরের মানে সেন্টার সার্কেলের পিছনে। ওকে, সো আমার মনে হয় যে এই ক্ষেত্রে হামজা বেশি নিচে চলে আসলে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেম থেকেই সূচনা হলো আরও একটা সিঙ্গাপুরের অ্যাটাকের, কিন্তু কপাল বাংলাদেশের ভালো যে হামজা ছিলেন সেখানে। জুলফিকার মাহমুদ, আপনি বলছিলেন প্লিজ। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি দ্রুত বলটাকে সার্কুলেট করতে হবে, বিকজ অপোজিশন ফুললি মানে বিহাইন্ড দ্য হাফওয়ে লাইন। তাহলে এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি কোথায় বলটা নিতে চাচ্ছেন? বিহাইন্ড দ্য ব্যাক লাইন। সো যত দ্রুত আপনি বলটা রিসাইকেল করবেন অ্যাক্রস দ্য ব্লক, তারা ডিফেন্সিভ ব্লক যখন তৈরি করে ডেফিনেটলি ডিফেন্সিভ ব্লককে তখন দ্রুত শিফট করতে হবে, এবং ওই মোমেন্টে অ্যাকচুয়ালি ইন বিটুইন দ্য লাইন আপনাকে বল নিতে হবে, এবং সেটা হতে পারে শামিদ সোম কিংবা হৃদয়। যদি হামজা ড্রপ করে, হৃদয়কে তখন পুশ করতে হবে ইন বিটুইন দ্য লাইন টু রিসিভ দ্য বল। হৃদয় এখন সে কাজটাই করেছেন। চমৎকার একটা পাস, ফাহমিদুল সেখানে আছেন, ফাহমিদুল কাটিয়ে গেছেন একজনকে, ফাহমিদুলের শট শেষ মুহূর্তে ব্লকড। সমিত সোম যেভাবে তিনি বলটা বানিয়ে দিলেন ফাহমিদুলকে, আরো একবার সমিত সোমের কথা বলতেই হয়। হৃদয় থেকে সমিত সোম বলটা পেয়েছিলেন, জাস্ট হালকা একটু ঘুরে সমিত সোম সেই বলটাই এরা দারুণভাবে তার সেই সাপ্লাইটা ফাহমিদুল জায়গা করে নিয়ে তার কাছে গিয়েছিলেন। অনেকটা কাটিং করতে চেয়েছিলেন, প্রথমবার ঢুকেছিলেনও, তবে শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় যে আটকাতে হয়েছে তাকে, সাফওয়ান বাহারুদ্দিন তিনি আটকে দিয়েছিলেন ফাহমিদুলের সেই অ্যাটেম্পটা। ফাহমিদুলের পছন্দের পা লেফট, যদিও তিনি শটটা নিয়েছেন রাইটে। এবং আরও একবার ওই কথাটাই প্রমাণ হচ্ছে যে সৌমিত সোম, হি ইজ দ্য ক্রিয়েটর। এখনো পর্যন্ত 5টা ফরওয়ার্ড পাস তিনি দিয়েছেন, যেখান থেকে বাংলাদেশ আক্রমণ তৈরি করেছে। জুলফিকার মাহমুদ, সৌমিত সোমের খেলা 40 মিনিট পর্যন্ত কেমন দেখলেন? যেটা বলছিলাম আমরা আলোচনায়, দেখেন এখন এই মুহূর্তে কিন্তু হ্যারিস হারুনের সঙ্গে কিন্তু শামিদ সোম, এটা হচ্ছে অফ দ্য বল রেসপন্সিবিলিটি। কারণ আপনার মিডফিল্ড এবং অপোনেন্টের মিডফিল্ডে এখানে যদি আপনি ক্লোজ ডাউন করতে পারেন, অপোজিশনকে যদি বল এখানে খুব ইজিলি রিসিভ করতে না দেন, ডেফিনেটলি তাদের অ্যাটাক তৈরি হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি বল উইন করার সঙ্গে সঙ্গে আপনার টিমের যখন পজিশন থাকবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মুভ টু রিসিভ দ্য বল, এবং যখন সেই বলগুলো পাচ্ছে এবং সে কিন্তু ইনফিল্ট্রেশনে যাচ্ছে। ফাহমিদুলের টার্ন, চমৎকার স্পেস তৈরি করেছেন নিজের জন্য এবং তারপর দিয়েছেন রাকিবকে, কিন্তু রাকিব তো অফসাইডে। এই ঘটনায় যদি একটু আসি, যেহেতু তিনি প্রপার নাম্বার 9 নন এবং ওই মাঝখান জায়গা থেকে অপোনেন্টের শোল্ডার দেখে রানগুলো মেক করাকে অনেক সময় উইঙ্গারদের জন্য একটু ট্রিকি হয়ে যায়। অফকোর্স, কারণ হচ্ছে যে আপনার ন্যাচারাল পজিশন তো হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইড এরিয়াতে। সো ওইখানে আপনি যত কমফোর্টেবল এবং আপনি জানেন অ্যাকচুয়ালি হোয়াট টু ডু হোয়াট নট টু বি ডু, কিন্তু নাম্বার 9 পজিশন এটা অনেক ডিফিকাল্ট একটা পজিশন অ্যাকচুয়ালি। মেকশিফট আপনি কখনো কখনো এখানে হয়তো সাকসেস পেতেও পারেন, কিন্তু মানে যদি আমি বলি যে পার্মানেন্ট সলিউশন, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না অ্যাকচুয়ালি। সো ডেফিনেটলি একজন টিপিক্যাল নাম্বার 9 সে যত কমফোর্টেবল হবে ওইখানে, একজন মেকশিফট নাম্বার 9 অত কমফোর্টেবল হবেন না। সে কথা যখন আপনি বলছিলেন, কিলিয়ান এমবাপের কথা হুট করে মনে পড়ে গেল। এখনো পর্যন্ত সেই অফসাইডের রেকর্ড অবশ্য ভাঙার ধারে কাছেও রাকিব নেই, তবে 4 বার এরই মধ্যে অফসাইড ট্র্যাপে পড়ে গেছেন রাকিব। হৃদয়, এবং
এবং আমরা যেটা বলছিলাম বারবারই, হামজা যদি নিচে থাকে ডেফিনেটলি আরেকজন যে পিভট থাকবে তাকে একটু অ্যাডভান্স এরিয়াতে যেতে হবে, পুশ করতে হবে, তাহলে ডিফিকাল্টিজ উইল অ্যারাইজ ফর দ্য অপোজিশন মিডফিল্ডার, কারণ আপনাকে ট্র্যাক করতে হবে তাকে। এবং এই ক্ষেত্রে খুব দ্রুত বল সার্কুলেশনটা হচ্ছে জরুরি। যত দ্রুত আপনি সার্কুলেট করবেন, এখন কিন্তু ফুল টিম কিন্তু হাফ লাইনের নিচে নেই সিঙ্গাপুর। সো বল সার্কুলেশনের সঙ্গে সঙ্গে প্লেয়ারদের অফ দ্য বল মুভমেন্ট হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনি কোন ডিরেকশনে অ্যাকচুয়ালি অ্যাটাকটা করতে যাচ্ছেন সেটাও খুব জরুরি। এখনো পর্যন্ত বাংলাদেশকে আমরা অনেক বেশি ভার্টিক্যাল পাস খেলতে দেখেছি এমনটা মনে হয়নি। বাংলাদেশ সাইড ওয়াইজ পাসগুলো খেলছে, কিন্তু মাঝখান দিয়ে পেনিট্রেট করার যে ব্যাপারটা, সেই জায়গায় বাংলাদেশের কিছু ল্যাকিংস রয়ে যাচ্ছে। সেটা ডেফিনেটলি থাকবে, তার কারণটা হচ্ছে কোনো টিমই সেন্ট্রাল এরিয়া দিয়ে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাক ইনিশিয়েট করতে দিবে না। সো এই ক্ষেত্রে যেটা বারবার বলছিলাম যে যখন আমাদের পজিশনে বল থাকে, সিঙ্গাপুর যখন তার ওন হাফে নেমে যায়, তাহলে স্পেসটা কোথায় থাকে অ্যাকচুয়ালি? ওয়াইড এরিয়াতে। তার মানে হচ্ছে যে আপনাকে দ্রুত বল সার্কুলেট করতে হবে ফ্রম ওয়ান সেন্ট্রাল ব্যাক টু অপোজিট সেন্ট্রাল ব্যাক অ্যান্ড সামটাইমস টুয়ার্ডস দ্য রাইট ফুল ব্যাক অর লেফট ফুল ব্যাক, দেন ইউ ক্যান এক্সপ্লোর দ্য ফ্ল্যাঙ্ক এরিয়া। ফ্ল্যাঙ্ক দিয়ে এবার অবশ্য অ্যাটাকে যাওয়ার চেষ্টায় ছিল সিঙ্গাপুর। হামি সাইহান, আদলি, আবার সেই হামি সাইহান, হারিস হারুন, এবং সেখানে সাদউদ্দিন মিস করে গেছেন। রাইট সাইডে অনেকখানি জায়গা, শেষ পর্যন্ত সেখানে হৃদয় গিয়ে কভার করেছেন। রায়হান স্টুয়ার্ট তিনি ওভারল্যাপ করেছিলেন, তিনি সেই বলের সাপ্লাইটা দিয়েছিলেন ফাইনাল থার্ডে। বাংলাদেশের জন্য আরো একটা ওয়ার্নিং, আরো একটা অ্যালার্ম সাইন। হারিস স্টুয়ার্ট তিনি নেবেন এই থ্রোয়িংটা, হারিস হারুন ঠিক করে দিচ্ছেন কে কোথায় থাকবেন। বেশ লম্বা থ্রো করতে পারেন এই হারিস স্টুয়ার্ট। ব্লক হলো সেটা, সেকেন্ড বলটায় শটটাও করলেন, এখনো সুযোগ রয়েছে। মিতুল মার্মা পুরোপুরি ক্লিয়ার করতে পারেন, এই গোলের সুযোগ সিঙ্গাপুর। শেষ পর্যন্ত এই ন্যাশনাল স্টেডিয়ামে গোলটা পেয়ে গেল সিঙ্গাপুর। হামজা চৌধুরী ট্রাই করেছিলেন, তবে তার সেই অ্যাটেম্পটাও টেকেনি, বলটা গেছে বাংলাদেশের জালেই। বাংলাদেশ পিছিয়ে পড়লো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে সিঙ্গাপুরের থেকে 1-0 গোলে। সি ইয়ং তিনি শটটা করেছিলেন, সেটাই এলো গোল, সেটাই দিয়ে দিল সিঙ্গাপুরকে কাঙ্ক্ষিত লিড এই ম্যাচে। এবং টাইমটা দেখুন ফার্স্ট হাফে ঠিক আগ মুহূর্তে। সিঙ্গাপুরের গুটি কয়েক সমর্থক এই মাঠে আছেন, তারাই এখন আনন্দে ভাসছেন, আর গোটা স্টেডিয়ামে পিন পতন নীরবতা। বাংলাদেশ গোলটা হজম করলো ডিফেন্ডিংয়ের দুর্বলতায়। বল ক্লিয়ার করার একাধিক সুযোগ হয়তো বাংলাদেশের সামনে ছিল, কিন্তু বাংলাদেশ তা হাতছাড়া করে একটা বাজে সময়ে গোল হজম করে বসলো। 3 মিনিট সময় যোগ করা হয়েছে ফার্স্ট হাফের 45 মিনিট শেষে, এবং ইন্টারেস্টিংলি এটা এখনো পর্যন্ত এই গ্রুপের ফার্স্ট গোল। সে আলোচনা আমরা পরে আসি। মিতুল মার্মা প্রথমে ক্লিয়ার করতে পারেননি, এই পারে অন্য পাশে ছিলেন ইয়াং। হামজা চৌধুরীর সর্বোচ্চ চেষ্টাও আর আটকাতে পারেনি ইয়াংয়ের ওই শটটা। হ্যারিস স্টুয়ার্ট তিনি বলটা ছেড়ে দিয়েছিলেন ইয়াং এর কাছে, ইয়াং পুরোপুরি ফাঁকায় ছিলেন এবং সেখান থেকে গোলটা হলো। এবং এই জিনিসগুলো হচ্ছে যে যেটা আমরা মানে ম্যাচ শুরুর আগে শোতে আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি, যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে যদি ক্রস আসে তাহলে সেগুলো আসলে ডিলিংসটা কীভাবে হবে, এবং পজিশন স্পেসিফিক যে আপনার পজিশনটা কোথাও হবে। অ্যাকচুয়ালি এখানে সং ইয়াং একদম পুরো আনমার্ক অবস্থায় ছিল। শাকিল আহাদের তপুর পজিশনটা কি অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত ছিল কি না, সে কোথায় ছিল অ্যাকচুয়ালি? এই যে আমাদের মানে ছোট ছোট ডিটেলগুলো, এই ডিটেলগুলোর কারণে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচে আমরা এই ধরনের পার্থক্য গড়ে দিতে দেখি। গোলকিপার মিতুল মার্মা সামনে এগিয়ে গেলেন, খুব প্রয়োজন ছিল কি? এটা হচ্ছে যে তার অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে এই বলটা আমার জন্য আসলে কতটুকু বিপদের, এবং যদি বিপদ বুঝে অ্যাকচুয়ালি গোলকিপারকে ডিসিশনটা নিতে হয় ইন রিলেশন টু দ্য বল এবং অপোনেন্ট। সো আমি মনে করি যে ওই মুহূর্তে সে হয়তো যদি ওইখানে না যেত তাহলে কি হতো, বলটা হয়তো অন্য কেউ হয়তো সেখানে যেতে পারতো, কিন্তু সে যখন গিয়েছে তবু রাইট ডিসিশন নিয়েছে, সে গোল পোস্টে ঢুকে গিয়েছে। দেখা যাক বিরতির আগে বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে কিনা। সেটা অবশ্য এই ধরনের ক্রস থেকে হয়তো নয়, যদিও সেখান থেকে বাংলাদেশ পাচ্ছে একটা কর্নার কিক। ম্যাচের প্রথম কর্নার
এডিশনাল টাইমে প্রথমার্ধের ভুটানের এগেনস্টে এই প্রান্ত থেকে এই কর্নার কিক থেকেই জামাল ভুঁইয়া যে কর্নার কিকটা নিয়েছিলেন সেটা থেকেই হামজা চৌধুরী তিনি গোল করেছিলেন। আরও একবার হামজা চৌধুরী সিঙ্গাপুরের পেনাল্টি এরিয়ার ভেতরও ঢুকে পড়েছেন। এই কর্নারটা নেয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ। বক্সের ভেতরে হামজা যেমন আছেন তপুও। হাইট অ্যাডভান্টেজ যাদের তারাই বোধহয় সেটা কাজে লাগাতে চাইবেন। সমিত সোম তিনি যাচ্ছেন সেই কর্নারটা নেয়ার জন্য। সমিতের কর্নার কিক, সেখান থেকে হেডারটা হয়েছে। তপু বর্মন জাতীয় দলের হয়ে যার 6টা গোল রয়েছে, সেই তপুর হেডার পোস্টের পাশ দিয়ে। তবে আর একটা সুযোগ বাংলাদেশ পাবে ওই একই জায়গা থেকে, আরও একটা কর্নার। একটা গ্ল্যান্সিং হেডার ছিল এবং যেভাবে তপু সামনের দিকে চলে এসেছিলেন তাকে মার্ক করা সিঙ্গাপুরের ফুটবলের জন্য কঠিন হয়ে পড়েছিল। তপু আরও একবার এমন এক পজিশনে যাচ্ছেন যেখান থেকে তিনি আবার যেতে পারেন। এই দফায় মাঝামাঝি জায়গায় তপু ততক্ষণে বক্সের বেশ খানিকটা বাইরে। এটা আবার একটু অবাক করলো কিনা, তপু বক্স থেকে বেরিয়ে এলেন। এবং যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি যে আমরা গোল কনসিডিংয়ের ক্ষেত্রে আমাদের ক্লোজ বডি ছিল ম্যাক্সিমাম প্লেয়ারের, আমরা শুধু বল ওরিয়েন্টেড বল দেখছিলাম, পিছনে কে ফ্রি আছে সেটা অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম না। সেক্ষেত্রে যদি আপনার ওপেন বডি থাকে দেন আপনি ইউ হ্যাভ টু চেক দ্য বল অ্যান্ড চেক দ্য ম্যান অলসো। আপাতত এই ফার্স্ট হাফটা বাংলাদেশের জন্য হতাশার। তবে ভালো খবর হচ্ছে আরও 45 মিনিট বাংলাদেশ দল পাচ্ছে এই ম্যাচের ভাগ্যটা ঘুরিয়ে দেওয়ার জন্য। হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 0 সিঙ্গাপুর 1। সিয়ং তিনি সেই গোলটা দিয়েছেন প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে, সেই গোল বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে 1-0 গোলে। আবারও আমন্ত্রণ টি স্পোর্টসে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর। শাহরিয়ার ইমন তিনি মাঠে প্রবেশ করেছেন, কাজেম শাহকে তুলে নেওয়া হয়েছে। দেখা যাক এই পরিবর্তনটা হাভিয়ার কাবরেরা যা করতে চাচ্ছেন সেটা কতটুকু করার সুযোগ করে দেয় বাংলাদেশকে। শাহরিয়ার ইমন যিনি স্টার্ট করেছিলেন ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচে সেকেন্ড হাফে, তার জন্য বড় পরীক্ষা। জার্সি নাম্বার 9 তার প্লেইং পজিশন আসলে কোনটা হবে সেটা দেখার বিষয়। এবং শুরুতেই সেখান থেকে একটা লং বল, সাদ যাচ্ছেন সেই বলটা জেতার জন্য, রাকিব ছুটছেন, রাকিব বল পেয়েছেন এবং সেখান থেকে রেফারি দিয়েছেন থ্রো-ইনের সংকেত, সেটা অবশ্য বাংলাদেশই পাচ্ছে। সেকেন্ড হাফের শুরুতেই একটা পজিটিভ অ্যাপ্রোচ, রাকিব অনেকক্ষণ বলটা হোল্ড করছিলেন, আতলি ছিলেন সেখানে। থ্রোয়িং বাংলাদেশের, সাদউদ্দিন তিনি এই থ্রোয়িংটা নেবেন। সাদের থ্রো, হামজা ছিলেন টার্গেট, তবে হামজা আগে ব্যালেন্স হারিয়েছেন এবং সেটা ক্লিয়ার হলো। আর একটা থ্রোয়িং হারিস আরুন তিনি ক্লিয়ার করলেন, কুইকলি টেকেন। সাদউদ্দিন, তপু বর্মন, হামজা, শাকিল আহাদ তপু দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে। প্রেশারটা একটু হলেও রিলিজ হলো সিঙ্গাপুরে। হৃদয় ফার্স্ট হাফে যা করছেন তার চেয়ে ঢের ভালো করতে হবে তাকে সেকেন্ড হাফে, সেটা বাংলাদেশকে হেল্প করতে পারে। বাংলাদেশের সামনে আর কোনো গতি নাই। হংকং ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে 94 মিনিটের গোলে। এই মুহূর্তে এই গ্রুপের যা স্ট্যান্ডিং তাতে সবার ওপরের দলটার নাম হংকং এবং সিঙ্গাপুর। এখনো পর্যন্ত যে স্কোর লাইন সে হিসেবে হৃদয় বলটা নামিয়ে দিয়েছিলেন হামজার জন্য। হামজা এবার বোধহয় একটু সামনেই রয়েছেন সেকেন্ড হাফের শুরু থেকে এবং হৃদয়ে নিচের থাকছেন। এই ব্যাপারটাও বাংলাদেশকে হেল্প করতে পারে, যে চেঞ্জগুলো আমরা সেকেন্ড হাফে দেখছি ট্যাকটিক্যাল চেঞ্জ, তার ভেতরে বোধহয় এটাও পড়ে। তবে রাকিব আছেন এখনও সেই নাম্বার 9-এর পজিশনে। শাহরিয়ার ইমন তিনি সুইচ করে গেছেন রাইট সাইডে, যেখানে কাজেম শাহ খেলছিলেন। রায়হান স্টুয়ার্টের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ফাহামিদুলের।
শোইন সিঙ্গাপুরের। জার্সিতে খানিকটা নীরবতা। তপু, আর একটা থ্রোয়িং বাংলাদেশে। ফাহমিদুল ইসলাম, যার সেকেন্ড ম্যাচ ন্যাশনাল টিমের জার্সিতে। রাকিব, আরো একবার রাকিব লেফট সাইড থেকে, রাকিবের কাটব্যাক। চমৎকার একটা ক্রস ছিল এবং রাকিব আসলে উইংয়ে কতখানি ইফেক্টিভ সেটা বোধহয় আমরা আরও একবার দেখতে পেলাম। না, অফকোর্স আপনি দেখেন যে ক্রসটা সে করেছে অ্যাকচুয়ালি সে কিন্তু তার পজিশনটাকে সোয়াপ করে এসেছে। নাম্বার 9 পজিশন থেকে লেফট উইং এরিয়াতে এসে সেখান থেকে ক্রস অ্যাটেন্ড করেছে। সো আমার মনে হয় যে ম্যাচ চলাকালীন সময়ে ডিউরিং দ্য ম্যাচ দে ক্যান সোয়াপ দেয়ার পজিশন। রাকিব সামটাইমস রাইট ফ্ল্যাঙ্কে চলে যেতে পারে, শাহরিয়ার ইমন ভিতরে আসতে পারে। ইট ক্যান বি হ্যাপেন, ইট ক্যান হ্যাপেন। দেখা যাক বাংলাদেশ সেটা করে দেখাতে পারে কিনা। হামজা চৌধুরী হেডে বলটা দিয়েছেন, সমিত খুঁজছিলেন, রাইট সাইডে আছেন সেখানে ইমন, সমিত সমিতের কাটব্যাক, রাকিব এখনো রেখেছেন, ইমনের ক্রস, কে আছেন সেখানে? বাংলাদেশ খুঁজছিল একজন নায়ক, তবে বল পাওয়া গেছে। শাকিল আহাদ তপু অনেক দূর থেকে চেষ্টা করলেন বটে, তবে তার আগে যা করেছেন তাতেই রেফারির বাঁশি বেজেছে। রাকিব একটু সময় বেশি নিয়ে নিলেন, পোস্টের থেকে তার দূরত্বটাও বেড়ে যাচ্ছিল সেই সময়টায়। ফ্র্যাকশন অফ সেকেন্ডে মনে হচ্ছিল বাংলাদেশ এই বুঝি গোলটা দিয়ে দিল, সেটা হয়নি। তবে আমরা বোধহয় এর আগের ঘটনাটা আরো একবার দেখতে পেলে বুঝতে পেতাম। রায়হান স্টুয়ার্ট শাহরিয়ান থেকে সেন্টার ব্যাক, রাকিব চমৎকার টার্ন, পরের পাসটা খুঁজে পেলেন না কারণ আদলি সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং সেখান থেকেই হামি সাইহান উঠছেন। হ্যারি স্টুয়ার্ট, আবারও হামি সাহিন, জর্ডান, সাহিরান, হারিস আরুন, রায়ান স্টুয়ার্ট, সাদ পারেননি সেই বলটাকে কন্ট্রোল করতে। সি ইয়ং, প্রথম গোলটা যার নামের পাশে সে রায়হান স্টুয়ার্ট, আরও একবার পেনাল্টির ভেতর ঢুকে পড়তে চাইছেন সাদ প্রথমে, এরপর বলটা ক্লিয়ার হলো তপু বর্মনে। ফার্স্ট হাফে সাদকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে, সেকেন্ড হাফেও গল্পটা যে পাল্টাবে না সেটা এখানেই প্রমাণ হয়েছে, যদিও এই ক্ষেত্রে সাদ কাজটুকু ঠিকঠাক করতে পেরেছেন। আরও একবার তার ওই ফ্ল্যাঙ্ক দিয়েই ইয়াং উঠছেন, হামজা চৌধুরী বল কেড়ে নিয়েছেন। সাদ, সমিত, সোম, ইমন এবং আরও একবার সিঙ্গাপুর তাদের শেইপে ফেরার সুযোগটুকু পেল। তারিক কাজী ম্যাচের ফার্স্ট হাফে চোট পেয়েছিলেন ভালোই, তবে তিনি খেলে যাচ্ছেন এখনো। সেকেন্ড হাফে বদলিনামা ইমন, খুব বেশি দূর তার যাওয়া হয়নি, পরে ধৈর্য হারিয়ে ফাউল করে বসলেন। সেকেন্ড হাফেরও 6 মিনিট চলে গেছে। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, দু দলেরই শুরুটা হয়েছিল ড্র দিয়ে। বাংলাদেশ করেছিল ইন্ডিয়ার সাথে ড্র, সিঙ্গাপুর তারা ড্র করেছিল হংকং এর এগেইনস্টে। ব্যাটল চলছিল একটা, সেই ব্যাটলে আরও একবার বাংলাদেশ করেছে ফাউল। দর্শকরা ক্ষণে ক্ষণে উৎসাহী হয়ে উঠছেন, এই মুহূর্তে বাংলাদেশের দরকার এই সমর্থনটা। গ্যালারির দর্শক অনেকটুকুই নীরব হয়ে গেছেন বাংলাদেশ গোল হজম করার পরে। ওই এনার্জিটা, গ্যালারির এনার্জিটা যদি বাংলাদেশ মাঠে রেপ্লিকেট করতে পারে তাহলে বাংলাদেশের পক্ষে এই ম্যাচে ফেরা সম্ভব এবং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের গোলটা হজম না করে পরের গোলটা সিঙ্গাপুরের জালে প্রবেশ করানো, এবং একবার সমতায় ফিরলে এই অ্যাটমসফিয়ার রাতারাতি পাল্টে যেতে পারে। সেটারই অপেক্ষায় রয়েছেন এই 22,500 সমর্থক ন্যাশনাল স্টেডিয়ামে।
সেই মোমেন্টটার অপেক্ষায় হামজা চৌধুরী, তিনি পেয়েছেন, সামনে বাড়িয়েছেন, তবে ফাইনাল পাসটা ব্লক হলো, এখনো বাংলাদেশের কন্ট্রোলে। ফাহমিদুল পেনাল্টি এরিয়ার ভেতর, থামতে হয়েছে, তবে গোলকিপার তিনি কি বল সহ বাইলাইনে গেলেন? বাংলাদেশি সমর্থকের অন্তত পক্ষে তাই মনে করছেন। তবে ওই জায়গায় সমিত সোমের পাসটা শেষ মুহূর্তে আটকে না দিলে রাকিব ওয়াজ থ্রু। এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ বারবার তৈরি করতে চাইবে। এই জায়গা থেকে আমরা বোধহয় আরো ভালো দেখতে পারবো। শেষ মুহূর্তে বোধহয় ইসবান মাহবুব বলটা ভেতরে রেখেছেন। হারিস হারুন, আদলেই, শাহরিয়ান, বলের উপরে তেমন কোনো চাপ নেই, অবলীলায় একটা বল দিয়েছেন রাইট উইংয়ে, সেখানে ইয়াং আছেন। সেন্টার ব্যাক তপু বর্মন নিজের পজিশন ফেলে এসছেন, সেখান থেকে স্পেস তৈরি হচ্ছে এবং সমিত পরে দিয়েছেন হামজাকে। হামজা বলটাকে নিরাপদে নেওয়ার চেষ্টায়। রাকিব, তার ওই টাচ খুব একটা সাহায্য করেনি। সাফওয়ান বল নিয়ে এরপরে রিসাইকেল করছেন, সেখান থেকে হারিস হারুন। ইয়াং, শাহরিয়ান একটা ভুল পাস দিয়েছিলেন ঠিকই, যদিও তার ফায়দা লোটা হয়নি। খুব কমফোর্টেবলি এই মুহূর্তে সিঙ্গাপুর নিজেদের অর্ধে অন্তত পক্ষে বল ডিস্ট্রিবিউট করছে, খুব একটা প্রেশারও নেই। এবং এখন আপনি যদি গ্যালারির দিকেও তাকান, কানও যদি পাতেন, কোনো শব্দও সেখানে নেই। আপনি যখন প্রেস করতে চাইবেন তখন সম্ভবত আপনার সমর্থকদেরও আপনার পাশে পাওয়াটা খুব বেশি জরুরি। ইমন সাফওয়ানের সঙ্গে সেই লড়াইয়ে জিতবেন সেরকম পরিস্থিতি থেকে শাহরিয়ার ইমন বল পেয়েছেন, ভালো জায়গায় স্পেস আছে, বক্সের ভেতরে রাকিব আছেন, তারপরে শাহরিয়ার ইমন বলটা এমনই এক জায়গায় দিলেন যেটা ছিল নো ম্যানস ল্যান্ড। খুব কাছাকাছি জায়গায় ছিলেন রাকিব, তার পেছনে ছিলেন ফাহমিদুল, তবে শাহরিয়ার ইমনের বলটা পড়েছে তাদেরও পেছনে। যদিও এখনো বলের কন্ট্রোল বাংলাদেশের কাছে। হামজা চৌধুরী একজনকে টার্ন করলেন, ফাহমিদুলের জন্য বলটা ছাড়লেন ফাহমিদুল, তার সাথে একেবারে লেগে আছে সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত রেফারি বাঁশি, সাদউদ্দিন তিনি একটা ফাউল করেছেন। এই জায়গায় প্রথম সংকেতটা বাংলাদেশের পক্ষে যায়নি, পরের সংকেতটা বাংলাদেশের বিপক্ষে গেছে। আপনি যেটা একটু আগে বলছিলেন, অ্যাকচুয়ালি শাহরিয়ার ইমন কিন্তু একটা ভালো জায়গায় বলটা পেয়েছিল অ্যাকচুয়ালি, এবং এইটা যেটা আমরা দেখলাম যে রায়ান স্টুয়ার্ট বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন, এবং এই যে শাহরিয়ার ইমনের বলটা দেখাচ্ছে আবারও, রাকিব কিন্তু নিয়ার পোস্টে রান করেছিল এবং ফাহমিদুল তার পজিশনটাও কিন্তু রিঅ্যাডজাস্ট করেছিল, অ্যাকচুয়ালি ঠিক পেনাল্টি স্পটের মাঝখানে সে গিয়েছিল। সো এই ডিসিশন মেকিংটা শাহরিয়ার ইমনদেরকে, এটাই হচ্ছে ম্যাচে ডিফারেন্স তৈরি করে, যে কোথায় অ্যাকচুয়ালি আমার প্লেয়ার রয়েছে এবং হোয়ার শুড আই হ্যাভ টু গিভ দ্য পাস। বাংলাদেশকে অনেক কিছুই ঠিকঠাক করতে হবে, সময়ও ধীরে ধীরে হয়তো ফুরিয়ে আসবে, তবে এখনো যথেষ্ট সময় আছে এই ম্যাচে ফেরার। আদলি, ইয়াং, এইকসন ফান্দি, রায়হান, এই মুহূর্তে হারিস হারুন এবং গোলকিপার বাদে সিঙ্গাপুরের সবাই বাংলাদেশের অর্ধে। বাংলাদেশ আরো একটা চেঞ্জ করতে যাচ্ছে, ফয়সাল আহমেদ ফাহিম, তাকে নামানো হবে মাঠে। কার জায়গায় আলটিমেটলি তিনি নামবেন? ফাহমিদুলকে কি তবে তুলে নেওয়া হবে? সেটা ছাড়া তো আমি আর কি দেখছি অপশন। ফাহিম সাধারণত উইং দিয়ে খেলেন, দেখা যাক ওই পরিবর্তনটা আসলে কোথায় হাভিয়ের কাবরেরা করতে যাচ্ছেন। বাংলাদেশ চেষ্টা করছে সিঙ্গাপুরের কাছ থেকে বল জিতে নেওয়ার, কিন্তু সেই কাজটা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। জর্ডান বাদিক থেকে আরো একবার সিঙ্গাপুরে পায় বল, ইয়াং শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন তপু বর্মন। অনেক স্পেস পেয়েছেন। হামিদ সাইহানের শট, রিবাউন্ডে ইকসান ফান্দির দ্বিতীয় গোল, এবং সেটা বাংলাদেশের বুকে শেল হয়ে বেঁধার কথা।
অনেক বড় মিস্টেক হয়েছিল এর আগে যখন সি ইয়ং তিনি পুরো ফাঁকায় ছিলেন, তার শটটা কোনো রকমে ব্লক হলো। এরপর ইকসান ফান্দি তিনি নিজেকে কাটিয়ে নিলেন, মিতুল মার্মা তিনিও আটকাতে পারলেন না। ডিজাস্টার বাংলাদেশের। স্টেডিয়ামে যে নীরবতা ছিল সেটা যেন আরো বাড়লো। ফান্দি সিঙ্গাপুরের হয়ে টপ স্কোরার তার বাবা, সেই ফান্দি ব্রাদার্সেরই একজন ইকসান ফান্দি পেয়ে গেলেন 21তম আন্তর্জাতিক গোলটা। দূর থেকে শট এসেছিল, মিতুল মার্মা সেভ করেছিলেন, কিন্তু রিবাউন্ডে বল যার কাছে গেলে ক্ষতি হওয়ার কথা ছিল তার কাছেই গেল, এবং শেষ পর্যন্ত ওই টাইট অ্যাঙ্গেল থেকে নম্বর 9 আর ভুল করেননি। শটে পাওয়ার ছিল কিন্তু সেভ যেখানে গিয়ে পড়ল, ইকসান ফান্দি হৃদয়কে বোকা বানিয়ে বল জড়ালেন জালে, এবং বাংলাদেশ এই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়ল। হ্যাভি শাহিন তিনি নিয়েছিলেন প্রথম শটটা, সেটা ফেরানোর পর দেখুন ইকসান ফান্দি তাকে ক্লোজ করার মানে প্রথমে কেউ নাই। তারপর আপনি দেখেন সে যে ন্যারো অ্যাঙ্গেল থেকে মানে একটা নাম্বার 9 টিপিক্যাল নাম্বার 9-এর যে গোলকিপারের পজিশন এবং কোথায় স্পেস, কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি বলটাকে নিতে হবে, এগুলি জানাটা হচ্ছে খুব জরুরি অ্যাকচুয়ালি। এবং ওই ন্যারো অ্যাঙ্গেল থেকে ঠিকই সে অ্যাক্রস দ্য বডি অফ দ্য গোলকিপার ফার অ্যাঙ্গেলে ফার পোস্টে। ফান্দি এবং সি ইয়ং তাদের কাছ থেকে এসেছে দুটা গোল। নিচ থেকেই আবারও ইজিলি খেলাটা বিল্ড আপ করছে সিঙ্গাপুর। সেন্টার ব্যাকদের সেই পাসিং জোনগুলোও রয়েছে। তারিক কাজী আমরা এখন পিচ সাইডে চলে যাচ্ছি, সেখানে আছেন শরীফুল হক। এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশের টেম্পোটা একটু ড্রপ করেছে। ইকসান ফান্দি করেছেন এই ঠিক পেছনে সিঙ্গাপুরের হাফ লাইনের পিচ লাইনের পেছনে বাংলাদেশের তাজউদ্দিন, মোরসালিন এবং আলামিন তারা ফিটনেস কোচের সাথে ট্রেন করছেন। হয়তো কোনো একটা ক্যাপাসিটিতে তাদের দেখা যাবে কিছুক্ষণ পর। ফাহিম নেমেছেন কিছুক্ষণ আগে ফাহমিদুলের জায়গায়। ফাহমিদুল এবং সমিত সোম মিলে কিছুক্ষণ আগেও লেফট সাইডটাতে ওভারলোড করার চেষ্টা করছিলেন। সমিত ফার্স্ট হাফে একটা কাটব্যাক এক্সপেক্ট করেছিলেন, কিন্তু নিজেই তিনি একটা কাটব্যাক করেছিলেন, সেখান থেকে সুযোগ এসছিল কিন্তু সেটাও আসলে হাতছাড়া। এই টেম্পোটা এখন গেইন করাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। মোমেন্টামটা ধরে মাত্র 30 মিনিট, এর ম্যাচটা বাংলাদেশের বের করার জন্য কিছু করতে হবে। শরীফুল হক জানাচ্ছিলেন পিচ সাইড থেকে এই ম্যাচের অবস্থাগুলো। ইকসান ফান্দি তিনি ডিফারেন্সটা করেছেন দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের দ্বিতীয় আঘাতটাও তিনি দিয়েছেন একেবারে ফাঁকায়। টাইম নিলেন, জায়গা করলেন, পাস দিয়ে বলটাকে বাংলাদেশের গোলে প্লেস করলেন। চমৎকার একটা অ্যাঙ্গেল, তবে সেটা বাংলাদেশের জন্য নয়। ইকসান ফান্দি তার ফাঁদেই পা দিল বাংলাদেশ, এবং এই ম্যাচে এখন বাংলাদেশের সামনে পাহাড় টপকানোর চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জ থেকে বাংলাদেশকে ফিরতে হলে খুব দ্রুতই একটা গোল শোধ করতে হবে। সমিত সোম টেনে নিচ্ছেন এবারের ফ্রি কিকটা। সমিত সোম তার নেয়া ফ্রি কিক, এটা ক্লিয়ার হলো। সেকেন্ড বলটা বাংলাদেশের কাছে সাদ। ফয়সাল আহমেদ ফাহিম তিনি মাঠে প্রবেশ করেছেন। সেই মোমেন্টে সিঙ্গাপুরের গোলটা হলো ঠিক তখনই তাকে মাঠে নামানো হয়েছে ফাহমিদুলের জায়গায়। ফাহমিদুলকে তুলে নেওয়া হয়েছে, তিনি মাঠে নেমেছেন। দুই উইংয়ে পরিবর্তন, রাকিব এখনো নাম্বার 9-এই। এখনো পর্যন্ত যে সাবগুলো হয়েছে সেখানে ট্যাকটিক্যাল বড় ধরনের পরিবর্তন চোখে পড়েনি। ফয়সাল আহমেদ ফাহিমের একটা বল, সেটা শাহরিয়ার ইমন দৌড়ে গিয়ে ধরতে পারলেন কই। এবার সিঙ্গাপুর দুটো পরিবর্তন করাতে যাচ্ছে একই সঙ্গে। লিওনেল তান মাঠে প্রবেশ করবেন এবং উঠে যাচ্ছেন আদলি। সেন্টার ব্যাক একজনের জায়গায় আরেক সেন্টার ব্যাক,
এবং আরেকটি পরিবর্তন হচ্ছে, রায়হান স্টুয়ার্ট তাকে তুলে ফেলা হচ্ছে। এই ম্যাচে ভালো করেছেন তিনি। Another substitution for Singapore. Jersey number 5, Amirul Adli is সিঙ্গাপুর replaced যে by পরিবর্তনগুলো করিয়েছে সেটা ম্যাচের কন্ট্রোল রাখতে হবে বাংলাদেশ। এবার শাহরিয়ার ইমনের শট এবং প্রথমবারের মতো বোধ হয় অ্যাকশনে নামতে হলো ইজওয়ান মাহবুবকে। শাহরিয়ার ইমন পেনাল্টির ভেতর আরো দুজনেই ছিলেন, তিনি নিজেই শটটা নিয়েছেন। গোলকিপার ইজওয়ান নিয়ার পোস্ট দিয়েই টার্গেটটা করেছিলেন শাহরিয়ার ইমন, আরেকটু হলে পোস্টেও চলে যেত সেটা। নাম্বার 15 লিওনেল তান, এই দলটার একমাত্র অরিজিনাল সেন্টার ব্যাক, বাকি সবাই আলটিমেটলি কয়েকটা পজিশনে খেলে। ডান প্রান্ত দিয়ে আরো একবার শাহরিয়ার ইমন, হেভি টাচ, ইনস্ট্যান্ট ঢুকতে না যেই বাগড়াটা করলেন। হেভি একটা টাচ এবং ওই জায়গায় বোধহয় ধাঁধায় পড়ে গিয়েছিলেন নিজেই, বাকিদের ধাঁধায় ফেলবেন কি। শাহরিয়ান, হারিস হারুন, ইরফান নাজিব, তপু বর্মনকে টপকে আরো একবার ছুটছিলেন সেখানে ইয়াং, তবে তারিক সেখানে বাধা হয়ে দাঁড়ালেন। এই মুহূর্তে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজও খুব একটা সুবিধার নয় এবং ক্রাউডের কাছ থেকেও সেই প্রত্যাশিত সমর্থন এই মুহূর্তে বাংলাদেশ দল বোধহয় কমই পাচ্ছে। একটা মোমেন্ট অফ ইন্সপিরেশন বাংলাদেশের দরকার, একটা মুহূর্ত দরকার, একটা গোল দরকার যেটা জাগিয়ে তুলতে পারে গোটা গ্যালারিকে বা গোটা দেশকে। শুধুমাত্র এই মাঠেই তো নয়, খেলা দেখা হচ্ছে গোটা বাংলাদেশ জুড়েই, বাংলাদেশের বাইরেও বটে। এমন এক ম্যাচে বাংলাদেশের সামনে ঘুরে ফিরে সেই মারাকানাজোর স্মৃতিটাই ফিরে আসছে। হারিস স্টুয়ার্ট তার যে থ্রোয়িংটা সেটা ক্লিয়ার হলো। আমরা বলছিলাম মানে এই দিনটা একটা স্মরণীয় দিন হোক বাংলাদেশের ফুটবলের জন্য, সেটাকে নষ্ট করে দিয়েছেন সিয়ং, সেটাকে আরো বাড়িয়ে দিয়েছেন ইকসান ফান্দে। বাংলাদেশের হাতে সময় রয়েছে আর 25 মিনিট। আরো যথেষ্ট দুটো সময়। পরিবর্তন কিন্তু করবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা। মুরসালিন তাকে মাঠে নামানো হবে এবং আল আমিন তিনিও মাঠে প্রবেশ করবেন। লং বল থ্রু করা হয়েছে, ডিফেন্স লাইনের পেছনে পড়েছে, সেটা খুব বেশি চ্যালেঞ্জ ছিল না। ফয়সাল আহমেদ ফাহিম চেস করছেন, বলটাকে রিসিভও করেছেন। এবার কিন্তু একটা ফাউল হয়েছে, ফ্রি কিক, বল পজিশন পাচ্ছে বাংলাদেশ। লিওনেল তান এতই কনফিডেন্ট যে তিনি বলটা ক্লিয়ার না করে পেছনে যেতে দিলেন। সাধারণত এই কাজগুলো সেন্টার ব্যাকরা করতে দিতে চান না, কিন্তু যেহেতু আপনার স্কোর লাইনের পেছনে দুটো গোল আছে, আপনি তখন সেই আত্মবিশ্বাস পান এবং গোটা সিঙ্গাপুরি এখন সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে লড়ছে। রাকিব জানেন তিনি অফসাইডে, ওই বল ধরার কোনো প্রয়োজন তার নাই। আরো একবার সেই জর্ডান আদলি, হামজা বল দিয়েছেন রাকিবকে, রাকিব কি পারবেন? রাকিব, এবং বাংলাদেশ ম্যাচে ফিরলো অবশেষে, প্রাণ ফিরে পেল এই স্টেডিয়াম। যে মুহূর্ত বাংলাদেশের প্রয়োজন ছিল সে মুহূর্ত বাংলাদেশের এলো। বাংলাদেশের মনেও রাখতে হবে আরো এক গোল তাদের বাকি। হামজা চৌধুরী তার ফাইনাল পাস, রাকিবের দৌড়, কীর্তনখোলা এক্সপ্রেসের টান এবং বাংলাদেশের নামের পাশে একটা গোল যোগ হওয়া। ন্যাশনাল স্টেডিয়াম যে মুহূর্তটার অপেক্ষায় ছিল সেই মুহূর্ত এসেছে। এখনো কিন্তু সময় বাকি আছে 24 মিনিট। এই বাংলাদেশ সবকিছুই যেন করতে পারে। দারুণ টাইমিং গোলের জন্য। যথেষ্ট সময় এখনো আছে বাংলাদেশের সামনে এবং প্রতিপক্ষের ভুলের একটা সুযোগ নিয়ে বলটা নিয়ে নিলেন হামজা চৌধুরী। তার পাশ থেকে রাকিবের ওই টাচটা খুব যে হেভি ছিল তেমনটা নয়, তিনি গোলকিপারের পেছন দিয়ে বলটা মারলেন এবং বলটা তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছালো। সেই মুহূর্ত
হামজার সেই পাস, রাকিবের মাঝখান দিয়ে ছুট, পেনাল্টি এরিয়া ঠিক বাইরে থেকে, খুব বেশি পাওয়ারও ক্রিয়েট করে প্রেসিং, আরো একবার বাংলাদেশ আরো একটা গোলের সামনে ছিল। এবং এই মোমেন্টামটাই বাংলাদেশকে পিক করতে পারতে হবে, এই মুহূর্তেই ম্যাচের টেম্পোটা বাংলাদেশকে ধরতে পারতে হবে এবং এই প্রেশারটাই তাদের ওপরে আরো বেশি দিতে হবে বাংলাদেশের, যদি বাংলাদেশ এই ম্যাচে ফিরতে চায়। রাকিবের ন্যাশনাল টিমের হয়ে 5টা গোল হয়ে গেছে। সাদুদ্দিন তিনি নেবেন থ্রোয়িংটা, দেখুন হামজার পজিশনটা কোথায়, ঠিক গোল লাইনের সামনে, গোলকিপারের পাশে। কারণ থ্রোইং থেকে অফসাইডের সুযোগ নেই, কিন্তু তারপর যে থ্রোইংটা এলো সেটা সিঙ্গাপুরের মাথায়। সাদ কাকে দেবেন, আরেকটা থ্রোইং পাবেন, এখান থেকে নিশ্চয়ই বক্সের ভেতরে মারার চেষ্টা করবেন না। রাকিব ফ্লিক করে উঠে দিয়েছেন ফাহিমের জন্য, বল অবশ্য টাচ লাইনের বাইরে। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনার উচিত হবে যে আমাদের এখন হাই আপ অফ দ্য পিচে প্রেসিং করা, কারণ এখন আবার কিছুটা শেকি হবে ডেফিনেটলি, একটা বাজে গোল কনসিড করেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, বাট বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি এটা একটা ভেরি গুড টাইমিং। তবে অন্য পাশে সিঙ্গাপুরও চোখ রাঙাচ্ছে আরো একবার, গুড ডিফেন্ডিং। তারপরে সাদুদ্দিন বলটা কোনো মতে ক্লিয়ার করলেন। বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাও বোধহয় জরুরি। অবশ্যই, কারণ কোচও কিন্তু আসলে খেলোয়াড়দেরকে ডিরেকশন দিচ্ছেন যাতে তারা বেশি পিছনে না থাকে। অ্যাকচুয়ালি এই যে এখন প্লে আউট করছে, ডেফিনেটলি আপনার টিমকে এখানে আসতে হবে, এবং এখানে যেটা এর আগেও বলছিলাম যে হারুন হ্যারিস অলওয়েজ ট্রাই টু টেক দ্য বল ফ্রম দি সেন্ট্রাল ব্যাকস, এটা করতে দেওয়া যাবে না, এখন এখানে প্রেস করতে হবে, কারণ এখন একটু ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছে এবং যথেষ্ট ভালনারেবল। সেন্টার ব্যাক পরিবর্তনের পর থেকে বাংলাদেশ এবার গিয়ার আপ করছে, বাংলাদেশের এখন ঝুঁকি নিতেই হবে। এবং সিঙ্গাপুর কিন্তু চাপে পড়ে গেছে, রাকিব দর্শকদের জেগে উঠতে বলছেন, শর্তে সেই কর্নারটা নেওয়া হবে কিনা, না সেটা হয়নি। এবং দেখুন তপু বর্মন, তাকে ওঠার সিগন্যালটাও দেয়া হলো, প্ল্যান মাফিক বাংলাদেশ চাইছে এই সেট পিসের সুযোগটা কাজে লাগাতে, কারণ সিঙ্গাপুরকে আঘাত করলে আরো একবার এখনই আঘাত করার পারফেক্ট সময়। টার্গেট ম্যান নিশ্চয়ই হামজা চৌধুরী, বলে চুমু খেয়েছেন সৌমিত সোম, দেখা যাক ভাগ্য তাতে ফেরে কিনা। সৌমিত সোমের কর্নার, ফাহিমের শট, যদিও রেফারি ইয়েলো কার্ড দেখালেন ফাহিমকে, কারণ বাঁশি আগে বাজিয়েছিলেন, ফাহিমের কান পর্যন্ত সেটা হয়তো পৌঁছায়নি, এবং হামজা চৌধুরী তার অভিযোগটুকু রেফারিকে জানিয়ে রাখছেন। স্টেডিয়ামের নয়েজটার কথা চিন্তা করুন, রেফারি বাঁশি না শোনাটাই স্বাভাবিক। এবং বাংলাদেশের সেকেন্ড ইয়েলো কার্ড, ফাহমিদুল পেলেন একটা, এবার পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। এই মুহূর্তে অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের যে মানে মোমেন্টামটা যেটা আমরা বলি সেটাকে কন্টিনিউ করা উচিত অ্যাকচুয়ালি, এবং এটা হচ্ছে রাইট টাইম যে সিঙ্গাপুরকে আসলে বিপদের মধ্যে ফেলার। ডেফিনেটলি আপনি ব্যাক অফ দ্য মাইন্ডে তো ডিফেন্সিভ বিবেচনাটা রাখবেনই আপনার সিকিউরিটির ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে অ্যাকচুয়ালি সিঙ্গাপুর যদি পিছন থেকে খেলা তৈরি করতে চায় আপনাকে সেখানে প্রেস করতে হবে। ইজওয়ান তার কাছ থেকে লং বল চাইবে সিঙ্গাপুর, সেটা কিন্তু দিয়েছেন, যদিও সেটা ক্লিয়ার করলেন হৃদয়। সাদুদ্দিন, তপু, তারেক কুইকলি বল নিয়ে ঢুকছেন, বল প্লেইং সেন্টার ব্যাক বাংলাদেশের তারিক কাজী সামনে বাড়িয়েছেন, সেখানে অবশ্য শেষ মুহূর্তে বডি ব্যালেন্সটা হারিয়েছেন। বাংলাদেশ যে দুটো পরিবর্তন আগেই করাতে চাচ্ছিল সেটা বাংলাদেশ হোল্ড করেছে গোল পেয়ে যাওয়ার পরে, এবং এখনো ডাগ আউটে অপেক্ষা করছেন মুরসালিন আর আল আমিন। তবে সিঙ্গাপুর দুটো পরিবর্তন করে ফেলছে। এইকসান ফান্দি তিনি উঠে যাবেন, উঠে যাওয়াদের ভেতরে একজন, এবং জর্ডান তাকেও তুলে ফেলা হচ্ছে। মাঠে নামছেন নাকামুরা এবং আমির সাইফিজ। নাকামুরা
ভয়ঙ্কর ফুটবলার, এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে বিপদে তিনি ফেলতেই পারেন। জাপানিজ বংশোদ্ভূত, সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছিলেন। জাপানের আন্ডার 15 এবং আন্ডার 17 ন্যাশনাল টিমের হয়ে তিনি খেলেছেন নাকামুরা। এবং স্ট্রাইকিং পজিশনেও যে চেঞ্জটা হলো, আমির শেফিজ তাকে নামানো হয়েছে, যাকে আমরা মালদ্বীপের ম্যাচে দেখেছিলাম। তিনি স্টার্ট করেছিলেন। ইয়াং প্রসপেক্ট, প্রথমবারের মতো এই সিঙ্গাপুর দলে সুযোগ পেয়েছেন, তার প্রথম ক্যাম্পেইনই এটা। প্রান্ত দিয়ে বাংলাদেশ, পেছন থেকে একটা ফাউল, তবে রেফারি অ্যাডভান্টেজ প্লেটা দিয়েছেন। ফয়সাল আহমেদ ফাহিম তিনি ছুটছেন, সেকেন্ড টাইম অবশ্য ফাউলটা কল করা হয়েছে। ফ্রি কিক বাংলাদেশের। এখন প্রতিটা সিদ্ধান্তই বাংলাদেশের দর্শক এবং ফুটবলাররা কাজে লাগানোর চেষ্টা করবেন। আর সেই জাতীয় স্টেডিয়ামের পুরনো ধ্বনি, ভুয়া ভুয়া। ৭৪ মিনিট চলছে। এই সেট পিস থেকে বাংলাদেশ ভাগ্য ফেরাতে পারবে কিনা। হামজা গেছেন ফ্রি কিকটা নেওয়ার জন্য। পরিবর্তন, আল আমিন তিনি মাঠে প্রবেশ করছেন হৃদয়ের জায়গায়, এবং শেখ মোরসালিন তিনি মাঠে প্রবেশ করছেন সাদউদ্দিনের জায়গায়। আল আমিন এবং মোরসালিন সব মিলিয়ে 4টা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের। তবে বাংলাদেশ টিম ম্যানেজার গিয়ে বললেন এই সেট পিসের পরে তারা পরিবর্তনটা করাতে চান কিনা, সেটা আপাতত হোল্ড করা হচ্ছে। এটা নিয়ে খানিকটা কনফিউশন আছে, তবে পরে গিয়ে সেই পরিবর্তন বোধহয় বাংলাদেশ করিয়েই ফেলছে। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচও গেছেন সেখানে ব্যাপারটা সুরাহা করার জন্য। এই সময় পরিবর্তন বাংলাদেশকে তো খুব একটা সাহায্য করবে না। সেখানে কোনো একটা ভুল হয়েছে। ছিল। ফ্রি কিক, বাংলাদেশের অ্যাটাকিং অপশনগুলোকে কিন্তু বাড়ানো হচ্ছে। মোরসালিন তিনিও মাঠে প্রবেশ করেছেন। হামজা চৌধুরী, এবং হামজা বেশ খানিকটা হতাশ, কারণ এখনও বাংলাদেশ টিম ম্যানেজারের সঙ্গে ফোর্থ অফিসিয়ালের বাদানুবাদ চলছে। রেফারি তিনিও এবার সেদিকে নজর দিয়েছেন। হামজা এদিক দিয়ে চেঁচিয়েই যাচ্ছেন, খেলাটা বাংলাদেশের দ্রুত শুরু করা দরকার। কোনো একটা ভুল সেখানে হয়েছে, এবং যে গলতটা বাংলাদেশ একেবারেই চাইবে না। এখন ফোর্থ অফিসিয়াল আসলে কি বলছেন, এ এক অদ্ভুত পরিস্থিতি। এখনো তাই নিয়ে কনফিউজ সবাই, অদ্ভুত। বাংলাদেশ দল খুশি নয় কোনো একটা বিষয় নিয়ে, আর হামজা চৌধুরী বলছেন ঝিমিয়ে পড়ো না, সুযোগ এখনো আছে, বেঁচে ফিরতে হবে। দুটা প্লেয়ার চেঞ্জ নিয়ে এখনো সময় ক্ষেপণ চলছে। হাভিয়ার কাবরেরা তিনিও খুশি নন, খুবই নর্মাল। এবার কি ঘটছে, পরিবর্তনটাকে পরিবর্তন করা হচ্ছে। 7 অর্থাৎ মোরসালিন যে মাঠে ঢুকলেন, সেই সিগন্যালটা সাদউদ্দিনকে তুলে নেওয়া হয়েছে, সেটা আমরা দেখলাম আরো একবার। যা দেখানো হয়েছে তাতে যথেষ্ট কনফিউশন আছে, কারণ সাদ এখনো মাঠেই আছেন। আপনি লাস্ট কার্ডটাও দেখেন, দেখানো হলো 7 আর 22, সেখানে অন্য কোনো ঝামেলা হয়েছে। যাই হোক, আমরা ম্যাচেই ফোকাস করতে চাই। হামজা তার সেট পেস, এবং সেখান থেকেই বল ক্লিয়ার করেছে সিঙ্গাপুর। কর্নার বাংলাদেশের। খুব কুইকলি সেই বলটা চাচ্ছেন রাকিব, তবে রাকিব নিচ্ছেন না সেটা। মোরসালিন, আমরা দেখি মোরসালিন নামার পর সেট পিসগুলো তিনিই নেন, এবং সে কারণেই মোরসালিনকে ডাকা হয়েছে। বাংলাদেশের চতুর্থ কর্নার, মোরসালিন তার কর্নার কিক, আরো একবার সাফওয়ান বাহারউদ্দিন তিনি ক্লিয়ার করলেন। হামজা সেই ফ্রি কিকটাও তিনি ক্লিয়ার করেছিলেন, মোরসালিনের এই সেট পিসটাও তিনি ক্লিয়ার করলেন। লিওনেল তান, তার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা ছিল আল আমিনের।
থ্রোইনটার জন্য সাদউদ্দিনকেই বলটা দিয়েছেন আলামিন। সাদ গেছেন লং থ্রো হয়তো নেবেন, আর এ পাশে আছেন কেবল রাকিব আর হামজা। তাদেরকে রক্ষণে রেখে বাংলাদেশের সেন্টার ব্যাকরা বক্সের ভেতরে বা ঠিক বাইরে স্থান নিয়েছেন। বাংলাদেশের অন্যতম অস্ত্র লং থ্রো, সাদ সেখানে যাচ্ছেন। সাদের লং থ্রো নিয়ার পোস্টে, ফার্স্ট টাচ পাওয়া গেছে, সেকেন্ড টাচের খোঁজ পাওয়া যায়নি। রিফাত, এখানে একটা জিনিস হচ্ছে, যেহেতু শাকিল আহাদ তপুকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন আপনি যদি ব্যাকলাইনটা দেখেন, তার এক কাজে তপু বর্মন এবং এক পাশে হচ্ছে সাদউদ্দিন। তার মানে নিশ্চয়ই আমাদের ফরমেশন এবং সিস্টেমের প্লেতে কিছুটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের বিশ্লেষণ আমরা নিশ্চয়ই শুনবো, তবে তার আগে বাংলাদেশের এই আক্রমণের বর্ণনা। শাহরিয়ার ইমন, ইমনের ক্রস, আলামিনের জন্য সেটার উচ্চতা অনেক বেশি। তবে বাংলাদেশের অ্যাটাকিং গিয়ারটা অন হয়ে গেছে। একটা গোল এসেছে, সেই গোলটার পরও যদি আপনি খেয়াল করেন বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ। আরো একটা ট্রুপ আসছিল, পেছনেই লেগেছে সেটা, এবং বাংলাদেশের আরো একটা কর্নার কিক, ম্যাচের পঞ্চম কর্নার কিক বাংলাদেশের। মোরসালিন, তপু বর্মন ঢুকছেন, হামজা চৌধুরী আছেন, রাকিব আছেন, 6 জন ভেতরে পেনাল্টি এরিয়ার। মোরসালিনের কর্নার, সিয়ং সেকেন্ড বলটা উইন করতে পারবে কিনা বাংলাদেশ, তবে বল গেছে টাচ লাইনের বাইরে। খুব ভালো কর্নার কিক বাংলাদেশ সেখানে নিয়েছে, এটা বলার উপায় নেই। হামজা এবার মোরসালিনকে কিছু একটা বোঝাচ্ছেন, সম্ভবত ওই কর্নারটার কথাই তিনি বারবার বলছেন। এইরকম একটা পরিস্থিতিতে হতাশ হওয়ার মতো একটা কর্নার কিক। জুলফিকার মাহমুদ, বাংলাদেশের শেইপে কি পরিবর্তন এসে? এখন আমরা কিন্তু রাকিবকে দেখতে পাচ্ছি যে রাইট ফুল ব্যাক এরিয়াতে। আপনি যদি এখন দেখেন, যেহেতু শাহরিয়ার ইমন রাইট ফ্ল্যাঙ্ক এরিয়াতে, আলামিন নাম্বার 9 পজিশনে এবং হচ্ছে ফাহিম লেফট ওয়াইড এরিয়া, তাহলে সেন্ট্রালি রয়েছে সেখানে শামিদ সোম এবং হচ্ছে মোরসালিন, এবং তার নিচে হচ্ছে হামজা চৌধুরী। তার মানে রাকিব এখন রাইট ফুল ব্যাক পজিশনেই অ্যাকচুয়ালি অপারেট করবে। আর যেহেতু আমরা এখনও 2-1 গোলে পিছিয়ে রয়েছি, সুতরাং রাকিব হয়তো কিছুটা ফ্রিডম পাবে টু ডু হিজ জব। দ্যাট মিনস হচ্ছে যে ফ্ল্যাঙ্ক অপারেশনটা বেশি করবে সে, এবং সিকিউরিটির জন্য সেখানে হামজা থাকবে ব্যাক ফোরের উপরে। আপনি দেখেন রাইট ফুল ব্যাক রাকিব, বাট হি ইজ হাই আপ অফ দ্য পিচ। হামজার লং বল, সেখান থেকে রাকিব হেডে বলটা দিতে চেয়েছিলেন ইমনকে। আরও একটা থ্রোইন বাংলাদেশ পাচ্ছে এই মুহূর্তে। মেক শিফট ফুল ব্যাক রাকিবের থ্রোইন আরও একটা থ্রোইন পাইয়ে দেবে বাংলাদেশকে। ম্যাচের শেষ 10 মিনিটে আমরা, ম্যাচ বাঁচাতে বাংলাদেশের দরকার একটা গোল। তারিক কাজী, লং বল, সেকেন্ড পোস্ট দিয়ে রান মেক করছিলেন সেখানে ফাজল আহমেদ ফাহিম। বাংলাদেশ আরো একটা কর্নার কিক পেয়ে গেছে, 6 নম্বর কর্নার। আপনি এখন যত বেশি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের ব্যাকলাইনের পিছনে বল নিতে পারবেন, ততই আপনার জন্য পজিটিভ হবে। তার কারণ আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দে আর লিটল বিট শেকি, ইউ নো। কিন্তু বাংলাদেশ কর্নার থেকে এখনো পর্যন্ত ভয়ের কারণ তৈরি করতে পারেনি সিঙ্গাপুরের জন্য। দেখা যাক এখান থেকে সেটা বাংলাদেশ পারে কিনা। মোরসালিনের কর্নার, নিয়ার পোস্টে হেডার, আলামিন 6 ইয়ার্ড বক্সের মাথা থেকে মাথা ছোঁয়ালেন ঠিকই, কিন্তু কপাল খুলল না। আল আমিন তিনি ট্রাইটা করেছিলেন। আরো একটা কর্নার পেয়ে গেছে বাংলাদেশ। মোরসালিন, টানা দ্বিতীয় কর্নার বাংলাদেশের। আলামিনের আগের যাত্রায় হয়নি, এবার কি অপেক্ষা করছে? এবার ফার পোস্টের বাইরে ইজওয়ান এ পাশ থেকে ও পাশে ঠেলে দিয়েছেন। তৃতীয় কর্নার কিক বাংলাদেশের। কতটা প্রেসার ক্রিয়েট করছে বাংলাদেশ সিঙ্গাপুরের হাফে। আমরা লাস্ট ম্যাচে দেখেছি মালদ্বীপের এগেনস্টেও সিঙ্গাপুর লাস্ট 15 to 20 মিনিট ঢুকেছে, আজকেও যেন সেটাই তাদেরকে ভোগাচ্ছে। বাংলাদেশ গোলটা আদায় করতে পারবে কিনা? এবার হামজা নিজেই গেছেন ওপাশ থেকে কর্নার নেওয়ার জন্য। মোরসালিনও দৌড় শুরু করেছিলেন, হামজা তাকে থামিয়ে নিজেই গেছেন কর্নারটা নেওয়ার জন্য। হামজার কর্নার কিক, মাথা ছোঁয়াবেন কে? তপুর হেডার, এরপরে গোল লাইনের সামনে থেকে সেটা ক্লিয়ার হলো। হামিদ সাইহান চতুর্থ কর্নার কিক।
এ পাশ থেকে দুটা, ও পাশ থেকে দুটা, প্রেসারটা বাংলাদেশের এখনো জারি রেখেছে তারা। হামজা চৌধুরী, হামজা কর্নার ফ্ল্যাগের ঠিক কাছাকাছি জায়গায় হামজা টার্ন করতে নিয়েছিলেন, পারেননি। বলে কন্ট্রোল এখনো বাংলাদেশের কাছে, তাকে আটকানোর কাজটা করছেন নাকামুরা, ট্রিবল করে ট্রাইটা করছে এবং বাংলাদেশের থ্রোয়িং। খেলা এখন ওই অর্ধেই হচ্ছে, ইনফ্যাক্ট ওই বক্সের আশপাশেই হচ্ছে, কিন্তু বাংলাদেশকে বক্সের ভেতরে ভয়ঙ্কর হতে হবে। হামজা বিরক্ত খানিকটা, মাঠের বাইরের ভালো ছেলে মাঠে গেলেই তার মেজাজ যে আলাদা হয়ে যাবে সেটা সবাই জানেন। হামজার সঙ্গে সেখানে খানিকটা বাদানুবাদ। সাফওয়ানের থ্রো ইন, এবার বলটা নেবেন কে? বাংলাদেশি পেয়েছে রাকিব, রাকিব এবার থ্রো ইন নেবেন, কিন্তু তার জন্য অপেক্ষাই করলেন। এই অপেক্ষা বাংলাদেশকে কতখানি সফল করবে? সাদুদ্দিন লং থ্রো নেবেন, সেটাই মনে হচ্ছে। সাদের লং থ্রো সবাইকে ফাঁকি দিয়ে এরপরে তপুর হেডার, পরের হেডটা আর কেউ খুঁজে পেলেন না। তারিক কাজী ছিলেন, দুই সেন্টার ব্যাক মিলে চেষ্টা করছিলেন উদ্ধার করার। পুরো বাংলাদেশই তো চেষ্টা করছে আরো একটা গোল করার। 84 মিনিট চলছে ম্যাচে, 6 মিনিট বাকি রয়েছে। বাংলাদেশ একের পর এক আক্রমণ করে যাচ্ছে। এই মুহূর্তে ইজওয়ান, তিনি একটু চোট পেয়েছেন। এই লাস্ট 10 মিনিটে জুলফিকার মাহমুদ কি দেখলেন বাংলাদেশের খেলায়? পরিবর্তনটা কোথায় কোথায় হয়েছে? না, টু বি অনেস্টলি অ্যাকচুয়ালি যে যখনই আপনি প্রেসিং করবেন অপোনেন্টকে, সেটা যে ধরনের অপোজিশন টিমই হোক না কেন, ডেফিনেটলি তারা কমফোর্ট ফিল করবে না। এবং আপনি যখন দেখলাম যে ওদের অ্যাকচুয়ালি আমিরুল আদলিকে তুলে নিয়ে লিওনেল তানকে নামানো হলো, তান অ্যাকচুয়ালি কিছুটা শেকি, এবং তানের মিস্টেক থেকেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেশ কয়েকটা অপরচুনিটি তৈরি করতে পেরেছি। পিচ সাইডে রয়েছেন শরীফুল হক, যাচ্ছি শরীফুল হকের কাছে। শরীফুল, শেষ ক মিনিটে বাংলাদেশের একের পর এক আক্রমণ, আশপাশের অবস্থাটা কি? আলাদা এনার্জি খেয়াল করা যাচ্ছে। মাঝখানে হামজা চৌধুরীর একটা সিচুয়েশনে যখন তিনি বল ফ্রি কিক নিতে যাচ্ছিলেন, তখন আসলে রেফারির সঙ্গে একটা কনফিউশনের কারণে সাবস্টিটিউট নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, বাট সেখানে আসলে ডেড বল সিচুয়েশনের পরিস্থিতিটা বোঝা যায়, কেননা ওই মোমেন্টামটা ওই ম্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একের পর এক সেট পিস পাচ্ছে, সেখান থেকে দর্শকদের চিৎকারটা আরও বেশি জোরে বাড়ছে। সময় হয়তো খুব একটা বেশি নেই, 5 মিনিট প্লাস অ্যাডিশনাল টাইম, কিন্তু এই সমর্থনটা বাংলাদেশের গ্যালারি থেকে অনেক বেশি জরুরি এই ম্যাচে অন্তত কাম ব্যাক করার জন্য। 4 মিনিট সময় বাকি রয়েছে আর রেগুলেশন টাইমের, এবং টাইম ওয়েস্টিং এর অভিযোগটা করছে বাংলাদেশ টিম। এখানে নাবিল একটা জিনিস যেটা আমরা মানে নোটিস করলাম অ্যাকচুয়ালি, টু পেনিট্রেট দ্য অপোজিশন ব্যাকলাইন, ইউ নো। রাকিব নাম্বার 9-এ খেললেন, এরপর রাইট ফুল ব্যাকে নিজের জায়গাটায় খেলা এখনো তার হয়নি, সে সুযোগ কম। সিঙ্গাপুর এই ফাঁকে পরিবর্তনও করিয়ে নিচ্ছে। ফারিস রামলি, তিনি মাঠে নামছেন। সিঙ্গাপুরের ন্যাশনাল টিমের জার্সিতে যার 15টা গোল রয়েছে, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি নেমেছেন নাম্বার 18 হ্যারি স্টুয়ার্টের জায়গায়। লাইক ফর লাইক সাবস্টিটিউশনটা করেছে সিঙ্গাপুর। এবং বাংলাদেশ যেই ধরনের অ্যাটাকিং ফ্লোতে ছিল, এই দেখুন লাস্ট দুটা ইনজুরির টাইম, সেই ফ্লোটা কিন্তু কিছুটা হলেও থামিয়েছে। পার্ট অফ দ্য গেম, বাংলাদেশকে সেগুলো নেগোশিয়েট করতে পারতে হবে, আরও একবার সেই টেম্পোতে ফেরত যেতে হবে, এবং রেফারি সম্ভবত এই সময়গুলো যোগ করবেন। একটা বড় সড়ো অ্যাডেড টাইম দেখার খায়েশ বাংলাদেশের সমর্থকদের থাকতেই পারে, এবং সেটা যথেষ্ট যৌক্তিক। আরও একবার সেখানে ঢুকেই পড়েছেন নাম্বার 7, কিন্তু ইয়াং শেষ পর্যন্ত একটা ছোটোখাটো ডাইভই বোধহয় মারলেন। সেখান থেকে বাংলাদেশ বল নিয়ে স্পেস তৈরি করেছেন,
ইমন সামনে আছেন আলামিন, কিন্তু ইমন যে দৌড়াচ্ছেন, যাবেন কোথায়? ইমন দারুণ করেছেন, এখনো বল রেখেছেন, ইমনের পায়ে বল বক্সের ভেতরে গেলেন এবং তারপর যখন পড়ে গেলেন তাতে আর কিছু আদায় করা গেল না। টাচ লাইনের কাছাকাছি জায়গা থেকে তিনি বলটাকে ভেতরে রেখে দৌড়টা শুরু করেছিলেন। বাই লাইনের কাছাকাছি জায়গায় একটা বডি ডজও তিনি দিয়েছেন এবং বাংলাদেশ আরো একবার বল উইন করেছে, তবে রেফরির বাঁশি ফাউল। হামজা চৌধুরী যতটুকু যা পাচ্ছেন মাঠে তার পুরোটাই করছেন। তবে বাংলাদেশের সময় ফুরিয়ে আসছে, শেষ মিনিটে আমরা বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে এখন মনেই হচ্ছে অবিশ্বাস্য কিছু করতে হবে। রাকিবের একটা পাস, সেটা ইমনকে পেয়ে যাবে, ইমন শেষ পর্যন্ত গিয়ে বলেন নাগালটা ধরতে পারলেন না। রেগুলেশন টাইমের একেবারে শেষ মিনিট। বাংলাদেশ সেকেন্ড হাফে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেছে, সেকেন্ড হাফে সিঙ্গাপুরকে প্রেশার দিয়েছে, তার ফলে একটা গোলও এসেছে। এরপর এমনও মোমেন্ট গেছে আমরা একটা না 5টা কর্নার আদায় করতে দেখেছি বাংলাদেশকে। তবে সবকিছু যে একটা টার্গেট ছিল, আরও একটা গোল, সেই গোলটার অভাব কি থেকে যাবে এই 90 মিনিট শেষে? ফোর্থ অফিসিয়াল এখন যাচ্ছেন, তার দিকেই সব নজর। ক মিনিট তিনি যোগ করবেন তার উপরে নির্ভর করছে বাংলাদেশের এই ম্যাচের ভাগ্য। 7 মিনিট যোগ করা হচ্ছে, যথেষ্ট সময় একটা গোল খুঁজে পাওয়ার। শেষ 7 মিনিট। আল আমিন তিনি রয়েছেন পেনাল্টি এরিয়ার ভেতর। তার একটা স্বপ্ন ছিল গোল করে হামজা চৌধুরীর কাঁধে ওঠে সেলিব্রেট করার। সেই স্বপ্নটা কি এ যাত্রায় পূরণ হবে না? মিতুল তিনিও এখন হাফ লাইনের কাছাকাছি জায়গায় চলে গিয়েছিলেন। ডিস্ট্রিবিউশন খুব ভালো হয়নি, তবে বাংলাদেশের কপাল ভালো। শেষের বেশ খানিকক্ষণ সময় আমরা সমিত সোমের পায়ে সে অর্থে বল দেখিনি। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে কিন্তু সেটা অনেকটা কমে গেছে। ফার্স্ট হাফে যেই কাজগুলো টাচগুলো তিনি দিচ্ছিলেন, বলগুলো পাচ্ছিলেন, সেই ডিস্ট্রিবিউশনটাও কিন্তু কমে গেছে। তবে এবার এই শেষের কটা মিনিটে তাকে বাংলাদেশের দরকার হবে। রাইট সাইড থেকে ক্রস, ফাহিম, ফাহিম ছক্কা। এমন একটা পরিস্থিতিতে, এইরকম একটা জায়গায় এই ধরনের শট আপনাকে তো ডোবাবেই, আপনার প্রতিপক্ষকে ম্যাচে অনেকখানি এগিয়েও দেবে, প্রেশার রিলিজ করে দিল পুরোটা। এক্স্যাক্টলি, কারণ আপনাকে এখানে আরো কুল, কাম অ্যান্ড কম্পোজ হওয়া উচিত। এবং একই কাজ আমরা ভুটানের সঙ্গে ম্যাচেও দেখেছি। সেম, দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, যে ইউ হ্যাভ টু প্লে ফুটবল অ্যাট দ্য স্টেজ অ্যান্ড স্টেট অফ দ্য গেম। নাও ইউ আর লুজিং 2-1, 7 মিনিটস রিমেইনিং। সো ইন দ্যাট কেস এখানে বলটা পেলে অ্যাকচুয়ালি আরো কুল, কাম এবং কম্পোজ, যেটা আমরা দেখলাম এক্সান ফান্ডের ক্ষেত্রে। মানে কোনো প্রেশার ছিল না, কিন্তু একেবারে কাছাকাছি জায়গায় ফাহিম সেই ভুলটা করেছেন। আরো একবার দৌড়াচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম, যেই কাজটা তিনি সবচেয়ে ভালো পারেন, দৌড়ানোটা। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু ফিনিশিং এ তার ইমপ্রুভমেন্ট জরুরি। মোরসালিন পেনাল্টির বাইরে তিনি পেয়ে গেছেন, ফাহিমের সাথে কম্বিনেশন প্লেটা হয়েছে। ফাহিম তার কন্ট্রোল লেফট ফ্ল্যাঙ্কে, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো বয়ের ক্লিয়ার পেনাল্টি, ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি, তবে এবার কর্নার অন্য পাশ থেকে বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করলো। মানে আমার কাছে এই পেনাল্টিতে কোনো সংশয় নেই, ডিরেক্ট কোনো সংশয় নেই। হিটটাই হয়েছে ফাহিমের বডিতে। মোরসালিন, যাই হোক ম্যাচে বাংলাদেশকে ফোকাস করতে হবে। মোরসালিন কর্নারটা নেবেন, বাংলাদেশের সবাই প্রায় বক্সের ভেতরে, 3 জন ছাড়া, এবং সেখান থেকে গোলকিপারের কাছে বল। বাংলাদেশ প্রেশারটা রাখতে চাইবে, তবে বাংলাদেশের কপাল যে আজ খোলেনি সেটা বোঝা গেল রেফারির ওই ডিসিশনে। ফাহিম, সেখানেও একটা টাচ, বল আর তার টিমমেটের কাছে দেয়নি। এবার বাংলাদেশকে করতে হবে ডিফেন্ডিং। পেছনে নেমে আসতে হচ্ছে বাংলাদেশকে। তারিক কাজী সেখানে রয়েছেন, তারিক কাজী ক্লিয়ার করলেন, থ্রোয়িং পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশ আনলাকি সেই পেনাল্টিটা না পাওয়ায়, বাংলাদেশ আনলাকি ওই মোমেন্টেই যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল, রাকিব গোলপোস্টের ঠিক সামনে ছিলেন, তিনি সেটা পাননি।
সরাসরি চলে গিয়েছিল ইজওয়ানের কাছে। আমরা সেই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। আমার ধারণা ওই রিপ্লেটাই দিন শেষে লোকে বারবার করে দেখবেন। ওখান থেকে রেফারির নজর এড়িয়ে গেছে এবং এই ম্যাচের বেশ কিছু ডিসিশন কোনোটাই আসলে বাংলাদেশের পক্ষে যায়নি। এটা বলা বোধহয় কিছুটা আনফেয়ার না বোধহয়। না না, ডেফিনেটলি নট। কারণ হচ্ছে যে আমরা রিপ্লেতে যখন দেখছিলাম অ্যাকচুয়ালি মানে ক্লোজ ক্যামেরায়, সেখানে কিন্তু ট্যাকেলটা কিন্তু বলে কিন্তু টাচ হয়নি। বলে টাচ হওয়ার আগেই কিন্তু অ্যাকচুয়ালি ফাইমের পায়ে লেগেছিল। সো এটা অ্যাকচুয়ালি কনসিডার করা যেত। ডেফিনেটলি ইট শুড হ্যাভ বিন পেনাল্টি। এক্স্যাক্টলি, দেখা যাক বাংলাদেশের কপাল আসলে খোলে কিনা। কপাল বাংলাদেশের পক্ষে যে নেই সেটা বোঝা গেছে খানিকক্ষণ আগেই। তপু, শেষের কটা মিনিটে আমরা, শেষের 2.5 মিনিট, হামজা এখন আসলে ডিরেক্ট অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাক পজিশনে ব্যাকলাইনের পিছনে আসলে ডিরেক্ট খেলা উচিত, এবং আমি মনে করি যে তাহলে কিন্তু একটা অপরচুনিটি তৈরি হতে পারে। সেরকম একটা অ্যাটেম্প্ট বাংলাদেশ করেছিল বটে, কিন্তু লাভ হয়নি। আল আমিন তিনি ছুটছিলেন, সেটা বলছিলেন কাজে আসেনি বাংলাদেশের সেই অ্যাটেম্পটা। ইজওয়ান লিগাল ওয়েতে যতটুকু সময় নষ্ট করা যায় ততটুকুই তিনি করবেন। বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সময় ফুরিয়ে আসছে ক্রমেই। অফসাইড, শেষ অ্যাটাক সম্ভবত বাংলাদেশের, এবং দ্রুত বাংলাদেশে খেলাটা শুরু করতে হবে। তারিক কাজী, ডিফেন্ডিং লাইন সিঙ্গাপুরের বেশ খানিকটা উপরে ছিল, ধীরে ধীরে তারা পেছনে যাচ্ছে। রাকিবের লং বল, ইমনের হেডার, হামজা চৌধুরী, হামজার শট। আজকের দিনটা বাংলাদেশের বোধহয় নয়। ম্যাচের শেষ মিনিটে হামজা চৌধুরী জান প্রাণ দিয়ে নেয়া শটটাও গেল বাইরে দিয়ে। এক গোলে এখনো পিছিয়ে বাংলাদেশ। যেখান থেকে শুরু হয়েছিল রাকিবের সেই লং বল, শারিয়ার ইমন থেকে যেটা পেয়ে গিয়েছিলেন হামজা চৌধুরী, লেফট ফুটেড নেয়া শট, সেটা গেছে বাইরে। রাইট ফুটে নেয়া শটটা একেবারে বাইরে, এবং আলামিন কিন্তু থেমে গিয়েছিলেন যখন দেখছিলেন যে হামজা সেখান থেকে রানটা মেক করেছেন। শেষ মিনিট, ইসমান মাহবুব তিনি গোল কিকটা নিয়েছেন। বাংলাদেশ আর একটা সুযোগ এই ম্যাচে পাবে কিনা। আকাশে বল, মাঠে অবশ্য বল দুটো এই মুহূর্তে। একটা বের করে দিয়েছেন সাদ। ইমনের ক্রস, হারিস হারুন ক্লিয়ার করেছেন। মুরসালিন যাচ্ছেন বলটা জেতার জন্য, তপু সেটা পাবেন। সাদ পরে ফাউল করে বসেছেন, এবং সম্ভবত এখানেই শেষ বাংলাদেশের শেষ আশাটাও। শেষ কয়েকটা সেকেন্ড বাকি ম্যাচের। বাংলাদেশ আরো একবার এক গোলের আক্ষেপ না ঘুচাতে পারা। সেকেন্ড হাফে যে ব্র্যান্ডের ফুটবলটা বাংলাদেশ খেলেছে, দিন শেষে ওটাই একটা আফসোস হয়ে থাকবে। তবে নাবিল, আমার কাছে যেটা অ্যাকচুয়ালি মানে খুবই আমি আসলে এটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, যে রাকিবকে পিছনে নিয়ে আসা রাইট ফুল ব্যাক পজিশনে, হোয়াট ওয়াজ আওয়ার প্লেয়ার অ্যাকচুয়ালি। বাদানুবাদ চলছে, রেফরিও হিমশিম খেয়ে যাচ্ছেন, এবং রেফরির পকেট থেকে আরেকটা কার্ডও বের করছেন। কি এবার তিনি কার্ডটা বের করলেন হামি সাইহানের জন্য। যে ম্যাচের শুরুটা হয়েছিল হামি সাইহানের একটা ইনজুরি দিয়ে, তাও ম্যাচের 30 সেকেন্ডে। এরপর থেকে অনেক কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি, আর শেষে গিয়ে বাংলাদেশের কপাল পুড়েছে একটা প্রাপ্য পেনাল্টি না পেয়ে। বাংলাদেশ আর একটা আক্রমণের সুযোগ পাবে কিনা। এই স্টেডিয়াম তো বটেই, গোটা বাংলাদেশিরা সবাই সেই প্রার্থনায় আছেন। এবার সেই ফ্রিকিকটাও তারা নেবেন অনেকটা সামনে থেকে। না, ডিয়েগো সিমিওনে বেশ গর্বই করবেন এই সিঙ্গাপুরকে দেখে। বাংলাদেশের হয়েও হলো না পয়েন্ট পাওয়া এই ম্যাচে। সিঙ্গাপুর
ফ্রি কিকটা তারা নিয়েছে। এবার অবশ্য বাংলাদেশ শোয়িংটা পাচ্ছে, একটা লম্বা থ্রো, সেখান থেকে একটা কুইক মুভ। এটাই দেখতে চায় এই গ্যালারি ভর্তি দর্শক, কোটি কোটি বাঙালি যারা বসে রয়েছেন টিভি স্ক্রিনের সামনে। সেটা কি হবে? কিন্তু বাংলাদেশের সেই অ্যাপ্রোচটা কই, কোনো একটা জায়গায় একটু ঘাটতি মনে হচ্ছে। রাকিব লং বলে সেই ইমনকেই খুঁজতে চাইবেন, কিন্তু সেই বলের গতি এতই হবে যেটা টাচ লাইন বাই লাইন পেরিয়ে যাবে। ওই একই ছক সেকেন্ড হাফে রিপিট হয়েছে বারবার বারবার বারবার, কিন্তু তা থেকে ফল আসেনি একটাও। সেই ফল না আসার কারণে বাংলাদেশকে পিছিয়ে থেকেই ম্যাচটা হয়তো বা শেষ করতে হতে পারে। এখন সেটা সময়ের ব্যাপারই মনে হচ্ছে, সম্ভবত এই গোলকিকটাই ম্যাচের শেষ কিনা, সে আশঙ্কা সবার ভেতরেই থাকার কথা। 7 মিনিট অ্যাডেড টাইম ছিল, যেহেতু অ্যাডেড টাইমের মাঝেও খেলা বন্ধ ছিল, সে কারণে সেটা গেছে আরো লম্বা হয়েছে। রেফারি পকেটে মুখে কিন্তু তার এখনো বাসি নেই, সুতরাং আরো একটা আক্রমণ হবে কিনা। এখানে কেন এত সময় নেওয়া হচ্ছে আমি এটাই বুঝি না। নাবিল খান, আপনার কথা শুনে কষ্টেই হাসছি আসলে, অবিশ্বাস্য। যা হোক, অন্য পাশ থেকে 16 কলা পূরণ করতে তৃতীয় গোলের খোঁজে সিঙ্গাপুর। রাকিব সেটা ক্লিয়ার করেছেন কোনোভাবে, সময় বাংলাদেশের হাতে ছিল। এবার একটা লং বল খেলা হবে কিনা, সেই সুযোগ আছে কিনা, সময় নাই একদমই। এখনো বিল্ড আপের সেই সুযোগ আছে কিনা। আল আমিন যাচ্ছেন, হামজা আছেন সামনে, আল আমিন একাই দৌড়াচ্ছেন, কাকে দেবেন? আল আমিনের একটা ক্রসের অ্যাটেম্প ছিল, কর্নার কিক, লাস্ট চান্স। গোলকিপার মিতুল মার্মা, তিনিও বোধহয় যাবেন এবার বক্সের ভেতরে, আর তো কোনো সুযোগ নেই। সবাই যাচ্ছে এবং আরো একবার শর্ট কর্নার কিক নেওয়া হয়েছে। আল আমিন পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, আল আমিনের কাছে মোরসালিন, তিনি পেয়ে গেছেন ম্যাচের একেবারে শেষ আটাক। বাংলাদেশ পারবে কিনা? হেডারটাও হয়েছিল তারিক কাজী, তিনি নিয়েছিলেন হেডারটা, শেষ পর্যন্ত সেটা গেল বাইরে দিয়ে এবং রেফারি তিনি তার ফাইনাল হুইসেলটাও দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সবাই শুয়ে পড়ে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন হামজা, অবিশ্বাসে মুখ লুকাচ্ছেন তারিক। বাংলাদেশের সমর্থকেরা তবুও দুহাত উঁচিয়ে তাদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশ হারলো, বাংলাদেশের কপালও পুড়ল, আর হামজা তার ক্রোধ সামাল দেবেন কি করে? শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের শেষ অ্যাকশনটাও নিয়েছিল বাংলাদেশ। তারিক কাজী হেডারটাকে গিয়েছে উপরে দিয়ে, সেটা শেষ পর্যন্ত গোল এনে দেয়নি, ম্যাচটা সমতায় আনতে দেয়নি বাংলাদেশকে। প্রথমার্ধে 1 গোল কনসিড করা, দ্বিতীয়ার্ধে আরো একটা গোল কনসিড করলো বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর অ্যাসিস্ট থেকে রাকিব, তিনি ম্যাচে ফিরিয়েছিলেন বাংলাদেশকে। 2-1 হয়েছিল স্কোর লাইন, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশের আর ম্যাচটা সমতায় আনা হয়নি। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ হারলো 2-1। এই মুহূর্তে গ্রুপের যা স্ট্যান্ডিং, তাতে সিঙ্গাপুর সবার ওপরে, 2 নম্বরে হংকং, 3 এবং 4-এ বাংলাদেশ এবং ভারত। ইকসান ফান্দি দ্বিতীয় গোলটা তিনি করেছেন, শেষ পর্যন্ত সেটাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে এই ম্যাচে। ফুল টাইম স্কোর লাইন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার, বাংলাদেশ 1 সিঙ্গাপুর 2। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.